তাহলে আমরা ডাইরেক্টলি কমেন্ট থেকে কি শুরু করব নাকি পোস্টটা আগে করতে হবে? পোস্ট থেকে ফ্যালাসি ধরেন। অলরাইট, পোস্টে একটা কোথাও ডিডাকটিভ রিজনিং ইউজ করে নাই তো, যেখানে ইন্ডাকটিভ ইউজ করা উচিত ছিল। বা আপনি তো পোস্ট লিখেছেন, এখন ইমেল তাহলে পোস্টের উপরে কমেন্ট করেন। ভাই আমি এই পোস্টটা তো পড়লাম, তো পড়ার পরে ভাই এখানে অনেক নতুন কিছু মানে ওয়ার্ড বা টার্ম আইয়ামে গুলোর সাথে ফাতেমিয়া বা এই টার্ম, আচ্ছা টার্মিনোলজি, এটা একটা এই টার্মটার সাথে আমি আগে কখনো মানে জড়িত ছিলাম না, বা আমার কাছে আজকে এই ওয়ার্ড গুলা নতুন। আমি আসলে এই ব্যাপারে যদি ওইরকম বড় ভাবে বিশদ ভাবে কোনো কিছু বলতে বলা হয় বা কমেন্ট করতে বলতে বলা হয়, আমি আসলে এরকম না বুঝে আর কি কমেন্ট করতে হবে। এই কারণে আমি কি এখন করতে চাচ্ছিলাম না। না তবে বুঝে আমি কমেন্ট, যতটুকু এটাই একটা কমেন্ট। আমি না বুঝে কমেন্ট করতে হবে কেন? আপনি প্রথমে বলবেন যে এখানে এটা আমার তো সামনে, শিল্ড হয়ে আপনাকে বলতে হবে আমার সামনে যে টেক্সটটা দেওয়া হয়েছে এই টেক্সটটা আমার সাথে কমপ্লিটলি কমিউনিকেট করেনি, পরিপূর্ণভাবে কমিউনিকেট করেনি। তাহলে আমরা যে কমিউনিকেশন নিয়ে যে আলাদা একটা ডিসকাশন আমরা করি, ওটা এখনো খুব বেশি আসলে হয়নি, যেটা আমাদের করতে হবে আরো। সেইটা আন্ডারে হচ্ছে একটা ডিসকাশন যে এখানে এমন এমন শব্দ ব্যবহার করা হয়েছে যে শব্দগুলো আমার সাথে কমিউনিকেট করছে না, পূর্ণ ভাব আমি পাচ্ছি না। এই মন্তব্যটা আপনি করবেন, করার পর আপনি সেই শব্দগুলো অর্থ জেনে নেবেন। আর তখন এইটা টেক্সটের যে লেখক, সে তার রেটরিকটা সে খেয়াল করবে যে আমি আসলে কোন কোন শব্দ ব্যবহার করছি, কেন করছি, কিভাবে করছি, অডিয়েন্স মাথায় রেখে করছি কিনা। তখন সে হয়তো নিজেকে আরো আপডেট করতে পারবে। তো যেগুলো আপনি বোঝেননি বা যে সমস্ত শব্দে আপনার অর্থ জানা দরকার সেগুলো জেনে নিয়ে তারপর আপনি কমেন্ট করে। টেক্সটের উপরে কমেন্ট করবেন। আমি যেটা দেখতেছি যে আপনার বোঝার কথা না, সেটা হচ্ছে নতুন এক আইয়ামে ফাতেমিয়া। জি তারপর ভাই। দুই, সেটা হচ্ছে ইত্তেহাদ, একটা শব্দ ব্যবহার হয়েছে। হ্যাঁ হ্যাঁ। তিন, আরেকটা শব্দ তাবাররা। তাবাররা। জি। আর কোন শব্দ আছে? 4 নম্বর আরেকটা কি জানি মনে হচ্ছে, আরেকটা মেবি আছে, যেটা হচ্ছে ওই ফিল্ডের লোকের বাইরে। তাকফিরি। তাকফিরি শয়তান গোষ্ঠী, তাকফিরি গোষ্ঠী। জি ভাই, আপাতত এই চারটায় আর কি আমি বুঝতেছি না। ওকে। আইয়ামে ফাতেমিয়া ভেরিফাই হচ্ছে, করেন। আইয়ামে ফাতেমিয়া হচ্ছে গিয়ে হযরত ফাতেমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে যেই অনুষ্ঠানগুলো করা হয়। তারপর ইত্তেহাদ শব্দটা মানে হচ্ছে ইউনিটি, মুসলিম ইউনিটি, ইসলামী ঐক্য। আর তাবাররা হচ্ছে গিয়ে আহ আহ, আহলে বাইতের শত্রুদের সঙ্গে শত্রুতা পোষণ করার নীতি। যারা আহলে বাইতের শত্রু, তাদের সাথে শত্রুতা পোষণ করব, এই ইসলামের যেই ফেরকাগুলো আছে তার মধ্যে একটা ফেরকার আহ, নীতিগুলোর মধ্যে এটা একটা নীতি, মূলনীতির মধ্যে। সেই মূলনীতিটার নাম আহলে বাইতের শত্রুর সঙ্গে শত্রুতা পোষণ করা, এটাকে তাবাররা বলে। আর তাকফিরি শয়তান গোষ্ঠী, তাকফিরি হচ্ছে গিয়ে সাধারণত ওই সেসব টেররিস্ট গ্রুপগুলো যারা হচ্ছে গিয়ে আহ, ইসলামের ব্যানারটা ইউজ করে, নিজেদের সঙ্গে ইসলামের ব্যানারটা অ্যাট্রিবিউট করে, তাদেরকে সাধারণত তাকফিরি বলা হয়। জি ভাই, বুঝতে পেরেছি।
আর এখানে ওই যে হযরত ফাতেমার মৃত্যু বার্ষিকীর সাথে এই তাবাররা বা আহলে বাইতের শত্রুর সঙ্গে শত্রুতা পোষণ করার মূলনীতির আলোচনা চলে আসে, কারণ দেখা যায় এখন হচ্ছে ইন্টারনেটেও অনেক জায়গায় পাওয়া যায় যে ইসলামের একটা বিশেষ ফেরকার কিছু গ্রুপ অফ ওয়েল কোঅর্ডিনেট স্কলার তারা হচ্ছে গিয়ে এরকম বিশ্বাসটা প্রচার করে ইন্টারনেটে যে হযরত ফাতেমার মৃত্যুর সাথে হযরত ওমরের হচ্ছে গিয়ে সম্পর্ক ছিল একটা খলনায়কের চরিত্রে, যেখানে হযরত ফাতেমার মৃত্যুর কারণের সঙ্গে হযরত ওমরের কিছু অ্যাকশন ডিরেক্টলি কানেক্টেড ছিল। আর অন্যদিকে এইখানে হচ্ছে ওই আহলে বাইতের শত্রুর সঙ্গে শত্রুতা পোষণ করার মূলনীতির কারণ দেখিয়ে সেই ফেরকার কিছু লোকরা হযরত ওমরের সঙ্গে এটাকে শত্রুতা পোষণ করার কারণ হিসেবে দেখায়। আবার হচ্ছে বলে যে এটা হচ্ছে তাহলে ইসলামী ঐক্য করার জায়গা না, এখানে হচ্ছে শত্রুতা পোষণ করার জায়গা। এই এতটুকু কনটেক্সট দিলে এখন দেখেন আরেকবার টেক্সটটা পড়ে আপনি বুঝতে পারেন কিনা। ঠিক আছে ভাই। হিমেল কি রেটরিকের ক্লাসগুলো করেছিলেন? সরি ভাই, কথাগুলো বুঝতে পারিনি, আরেকবার বলতে হবে। রেটরিকের ক্লাস করেছিলেন কিনা? ভাই ওই ক্লাসগুলো আর কি আমার মিস হয়েছিল, পরবর্তীতে আর দেখা হয়নি। আচ্ছা, তাহলে হিমেল ভাইয়ের জন্য কমেন্ট করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। কমেন্ট করতে দেওয়া আছে। কমেন্ট করার ক্ষেত্রে আহ, আমি আপনাকে যে খুব ইনডেপথ বিশেষ কমেন্ট করতে হবে তা না। যেমন আপনি প্রথমে একটা বিষয় বললেন যে যে অনেক কিছু আমি এখানে বুঝি না শব্দ অর্থ, ওই জন্য আমার জন্য কমেন্ট করা কঠিন। এটাই তো একটা কমেন্ট, এটা একটা অবজারভেশন। অবজারভেশনটা দিতে হবে। এই অবজারভেশনটাই আমি শুনতে চাচ্ছি। তারপর আপনি আর কি অবজারভেশন দিতে পারেন? এটা একটা শর্ট একটা টেক্সট, খুব বেশি লং একটা টেক্সট না। এই টেক্সটের মূল বক্তব্য কি এটা তো বলা যায় নাকি? আবার কোনো টেক্সটে হয়তো মূল বক্তব্যই বোঝা যায় না। এখন এটা মূল বক্তব্য কি বোঝা যাচ্ছে নাকি যাচ্ছে না, এগুলো আপনি একটু বলেন যে আমার মনে হয় এখানে এই বিষয়ে কথা বলতে চেয়েছে, তাহলে এটা হলো সামারি। তারপরে আমরা সেখান থেকে বের করার চেষ্টা করব কনক্লুশন বা ক্লেম। তারা কি বিষয়ে দাবি করেছে, এখানে কোনো দাবি আছে কিনা। তারপরে আমরা দেখব যে এখানে আর্গুমেন্টের জায়গা আছে কিনা, এখানে কোনো নসিহত থাকতে পারে। সরি, ভাই আমি তাহলে এই পোস্টটা আমি আর একটু পড়তেছি, তো আমি একটু পড়ে তারপরে আমি একটা কমেন্ট করি, বা যেটা যেরকমই হোক আর কি, একটা ছোটখাটো কমেন্ট। শিওর, আমিন করতে থাকেন। তাহলে এটা অল্টারনেটিভ একটা ইয়ে করা যায় কি? তোফায়েল ভাই কি আসছে? তোফায়েল ভাই কিন্তু আসতে চাচ্ছিল। ও মিটিং এর লিংক চাইছে। গুড। এইখানে হচ্ছে গিয়ে এখন হচ্ছে একটা
কমেন্ট করার মতো জায়গা পাবেন। আর যদি এরপরেও হচ্ছে ভালো কমেন্ট না পাওয়া যায়, তাহলে মাসুদ ভাইয়ের কাছে আমার একটা সাজেশন যে এটা এরকম করি যে মনে করেন যে এটা একটা থিসিস বা ডিফেন্স পেপার, এবং এটা হচ্ছে আমি ডিফেন্ড করব, এবং এটাকে হচ্ছে ট্যাকেল দিবেন বা ওই রিভিউ বোর্ডটা হচ্ছে গিয়ে মাসুদ ভাই। এটার ভিতর ভুল খুঁজবেন এবং হচ্ছে এটাকে এখানে যে এটা বলতে চাওয়া হয়েছে সেটাকে ইনভ্যালিড প্রুফ করবেন মাসুদ ভাই। এরকম একটা প্র্যাকটিস হলো। তারপর এটার কমেন্টেরটাই হচ্ছে গিয়ে বাকি সবাই মিলে আলোচনা করলাম। বাকি সবাই, যেহেতু কমেন্টের উপর আলোচনা করাটা একটু তুলনামূলক সোজা হবে এটা। এটা করা যায়। তবে আমার মনে হয় যে থিসিস বোর্ডের কাজ আমাকে একাই করা লাগবে। সো আমি যে জাজমেন্ট করছি বা যেভাবে কনফ্রন্ট করতেছি সেটা আসলে জাস্টিফাইড হচ্ছে কিনা, প্রপার হচ্ছে কিনা, এইটাও বোঝার জন্য মনে হয় আরো বেশ কিছু ক্লাস পার হওয়া দরকার, যেটা আমার ফিউচারে প্ল্যান আছে। যে ওই যে ডিফেন্স যেটা হয়, ওই আচ্ছা, ডিফেন্সের সিস্টেম, অর্থাৎ ফুল ফর্মাল ডিবেট যেটা আপনারা করবেন, সেটা হয়তো আগামী কয়েকটা ক্লাস পরে আপনারা করলে সুন্দর হবে। আর 6-7টা ক্লাস এখন আজকের মতো এইটার সামারি, অর্থাৎ একটা টেক্সট, প্রথমে আমাদের একটা টেক্সট পড়লে, ধর্মীয় টেক্সট পড়লে আমাদের এ পর্যন্ত যা কিছু ডিসকাশন সেটা আলোকে আমরা দেখবো যে প্রথম এটা আর্গুমেন্টের জায়গা কিনা। এটা হলো প্রথম মানে আইডেন্টিফাই করার বিষয়। যেহেতু আজকে আমরা যুক্তিবিদ্যার চর্চা করতে বসেছি, তো এটা যদি কোনো নসিহতমূলক বা আবেগ প্রকাশমূলক পোস্ট হয়, তাহলে সেখানে যদি মূল বক্তাই যদি এখানে আর্গুমেন্ট হিসেবে এটাকে উপস্থাপন না করেন, আমরা এটাকে স্কিপ করে যেতে পারি। আমরা আজকে যেখানে আর্গুমেন্ট আছে সেটার উপর ডিসকাস করব। এই জন্য এখানে একটা বক্তব্য আছে কিন্তু এখানে আমি তাহলে পড়ে দেখি, যেহেতু ইমেলের সময় লাগতেছে, সময় নেওয়ার কিছু নেই। জি ভাই, আমার পড়া শেষ। আমি আপনাদের কথার জন্য আর কি। তাহলে হিমেল বলো। জি ভাই, মানে আহ আহ রায়ান ভাইয়ের বোঝানোর পরে আর কি আমার মানে তার পোস্টটা আমার সাথে প্রায় পুরোপুরি ভাবেই কমিউনিকেট করতে সক্ষম হয়েছে, বা আমিও সক্ষম হয়েছি। তো পোস্টের ব্যাপারে যদি আমি কোনো কমেন্ট করি, মানে পোস্টটা হচ্ছে মানে আগে আমি যতটুকু বুঝলাম আর কি, পোস্টটা হচ্ছে এই টাইপের যে মানে এই মা ফাতেমার যে মৃত্যুবার্ষিকী নিয়ে, এটা হচ্ছে মানে অন্য কোনো মানে মুসলিমই নামেরই বা একটা গোষ্ঠী, তারা হচ্ছে যে কোনো ঝামেলা তৈরি করার চেষ্টা করে। তারা এখানে কাতিল হিসাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বা তাকে মনে করে যে তিনি এর জন্য দায়ী। এই দায়ী ভেবে তার আমাদের মানে শিয়া সুন্নির মধ্যে যে একটা ঐক্য, এটা নষ্ট করার চেষ্টা করে, বা তারা চেষ্টা করে এটার মধ্যে একটা বাধা তৈরি হোক, যে আমরা তাদের উপর দোষারোপ সৃষ্টি করি। কিন্তু দেখা যাচ্ছে ইরানে খামিনি হাফিজুল্লাহ, তো উনি আবার ওনার সেখানে অনেক আগে থেকেই আর কি এটা উদযাপিত হয়ে আসছে, কিন্তু সেখানে আসলে এরকম কোনো মূলনীতি বা এরকম কিছু নেই যে তারা তাকে লানত করে, বা এই ব্যাপারে তাকে সম্পূর্ণ দোষারোপটা তার উপর চাপিয়ে দিচ্ছেন। তো এর জন্য তাদের সেখানে আর কি তাদের যে একতা সেটা নষ্ট হচ্ছে না। কিন্তু এখানে অন্য জায়গায় কি করছে, যে একই নাম একই রকম করে তারা হচ্ছে ঐক্যটা নষ্ট করতেছে। তো এইরকম একটা জিনিসটা হচ্ছে বোঝানো হয়েছিল কি ভাই। রাইট। মেন এক প্রবলেম আসছে, বাট রায়ন, আমি বলি, আপনি যেহেতু লিখছেন, আপনি বললে এখন হবে না এই কারণে যে আপনার কারণ আমি তো হচ্ছে গিয়ে যেটা ভেবে লিখছিলাম সেই ভাবাটা বলতেছি, কিন্তু লেখাটা কেমনে আসলে ইমপ্রেশন দিচ্ছে সেভাবে চিন্তা করাটা ডিফিকাল্ট হবে। আপনার নির্যাস যেটা, আপনি যদি এখন এক্সপ্লেন করতে চান, আপনি নির্যাস থেকে বলবেন কথা। কিন্তু আপনার লেখা টেক্সট আমরা যখন পড়ছি, আমরা এটা খোলস থেকে ট্রাই করছি নির্যাসে পৌঁছানোর জন্য, এসেন্সটার কাছে পৌঁছানোর জন্য। এটা শেল থেকে আমরা এসেন্সে যাওয়ার চেষ্টা করছি, এবং আমরা কতদূর সাকসিড করি সেটা আপনি অবজার্ভ করবেন। ঠিক আছে? আচ্ছা, জি, ক্লিয়ার। বাই দ্য ওয়ে, একটা কার্টুনের কথা মনে হলো। পেঙ্গুইনস অফ দ্য মাদাগাস্কার দেখছেন? হ্যাঁ, ও ওর মধ্যে ওই যে বার্লিন নামে একটা থাকে প্রাণী, তো সে বলে কিছু একটা কথা বলে, সবাই একসাথে তখন বলে যে
উই উইল সাকসিড এরকম একটা কথা বলে, তখন কিং জুলিয়ান বলে ওই যে নো, একটা রাজা যে হ্যাঁ ইন্ডিয়ান যে থাকে, কিং জুলিয়ান বলে নো, নো ওয়ান উইল বি সাকিং সিড। তো সাকসিড শব্দটাকে যাই হোক, আহ, আচ্ছা দেখেন আমাদের কতটুকু আমরা এখানে সফল হতে পারি। আপনি যেটা ফিল করেছেন বা যেটা আপনি বুঝাতে চেয়েছেন সেটা আমরা তোফায়েল বুঝতে পারি। তোফায়েল ভাইকে ট্রাই করতে দেন। শিওর, তোফাইল ট্রাই করেন। আমি একটু হিমেলের কথার উপর একটা কমেন্ট করে দিই, সেটা হচ্ছে হিমেল, আপনি মোটামুটি এক্সপ্লেন করেছেন, পুরো পোস্টের বিষয়বস্তুকেই নিজের ভাষায় এক্সপ্লেন করেছেন, হুইচ ইজ গুড। যখন আপনি কোনো একটা বিষয়কে পরিপূর্ণ নিজের ভাষায় এক্সপ্লেন করতে পারবেন তখন বলা যায় যে বিষয়টা আপনার ভিতরে আছে। হুবহু সেই একই নির্যাসটা আপনার ভিতরে না থাকলেও, এমনকি ডিফারেন্ট কোনো নির্যাস থাকলেও আপনি নির্যাস থেকে কথা বলছেন, এটা তখন বোঝা যায়। যখন কোনো টিচার প্রপার প্রিপারেশন না নিয়ে ক্লাসে আসে, অর্থাৎ বিষয়বস্তু তার নিজের ভিতরে খুব একটা নাই, তখন সেটা কিন্তু তার কথা থেকে বোঝা যায়। একইভাবে আপনি একটা আহ, একইভাবে আপনি একটা টেক্সট পড়লেন, পড়ার পর যদি আপনি সেটা রিপ্রোডিউস করতে বলা হয় আপনাকে, আপনি বলার সময় যদি আপনি ওই টেক্সটের শব্দ, ওই টেক্সটের কথা এগুলোই মোরলেস বলে দেন, তার মানে আপনি ভিতর থেকে কথা বলছেন। আপনি যখন ভিতর থেকে কথা বলবেন সেটা সমস্ত কিছু আপনার শব্দ চয়ন হবে, আপনার রেটরিক সেখানে ফুটে উঠবে, নির্যাসটা একই থাকবে। আপনি মোটামুটি সেটা ভালোভাবেই করেছেন, নিজের ভাষায় বলেছেন, এই ভাষার কপি পেস্ট হয়নি আশা করি। তারপরে যেটা খেয়াল করার বিষয় সেটা হলো আপনার নেক্সট যেটা করণীয় ছিল বা করতে হবে সেটা হলো এখান থেকে কোনো ক্লেম আছে কিনা, এই পিস অফ টেক্সটটা কিসের টেক্সট, একটা বক্তব্য কি হয়, নসিহত হয়, তারপরে যুক্তি হয়, তারপরে ব্যাখ্যা বিশ্লেষণ হয়, তারপরে এটা হয় সেটা হয়, এরকম অনেক কিছু হয়। তো কি আসলে এই টেক্সটটা, নাকি এই টেক্সটের ভিতরে মাল্টিপল জিনিস একসাথে সন্নিবেশিত আছে, একই সাথে নসিহত আছে, একই সাথে এক্সপ্লেনেশন আছে, একই সাথে যুক্তি আছে, এগুলো আবার মাল্টিপল জিনিস যখন সন্নিবেশিত হয়, একটা বক্তব্যের ভিতর কিছু নসিহত থাকে, কিছু যুক্তি থাকে, কিছু ব্যাখ্যা থাকে, এগুলো থাকে, হয়তো সেই ব্যাখ্যা এবং যুক্তি এই সব কিছুর উদ্দেশ্য থাকে একটা নসিহত মানুষের কাছে পৌঁছানো, এটা তো ফাইনাল উদ্দেশ্য থাকে। তখন আমরা ওই টেক্সটের ফাইনাল উদ্দেশ্য হচ্ছে একটা নসিহত, যেখানে ডাইরেক্টলি নসিহত কোনো আর্গুমেন্টের জায়গা নেই, এটা আমরা প্রথমে বলবো। তারপর বলবো যে কিন্তু এই নসিহতটা মানুষের কাছে গ্রহণযোগ্য করার জন্য সে কিছু ব্যাখ্যা দিয়েছে আর কিছু যুক্তি দিয়েছে। এক্সপ্লেনেশনের জায়গা এক্সপ্লেনেশন, সেটাও যুক্তির জায়গা না, আমি সরাসরি যুক্তির জায়গা না। তারপর সে যেখানে যুক্তিগুলো দিয়েছে আমরা তখন এটা আইডেন্টিফাই করেছি, এই জায়গায় সে যুক্তি দিয়েছে, তার সাথে 5টা ব্যাখ্যা যুক্ত করেছে, এই সামগ্রিক জিনিস মিলে সে একটা নসিহতকে মানুষের কাছে গ্রহণযোগ্য করার চেষ্টা করছে। এইভাবে গোটা পোস্টের ক্ষুদ্র ক্ষুদ্র পার্টের যে থিম এবং সামগ্রিক থিম, পোস্ট হোক লেখা হোক বক্তব্য, সেইটা আমাদের আইডেন্টিফাই করে বলে দেওয়া লাগবে। এখন এই কাজটা তো ফাইল করে। তোফায়েল ভাই একটু মাজুর থাকবে। গত ক্লাসের একজন সদস্যের মতন আমি আর কিছু সময় ময়ূর হয়ে থাকবো তোফায়েল ভাই। আচ্ছা, অপু ভাই মেবি কমেন্ট করতে পারবে এই পোস্টের উপর। তাহলে এখন অপু অপু তো আসছেন, তাহলে অপু এ করেন, এটার উপর কন্টিনিউ করেন। আচ্ছা, কি কি যেন করতে হবে আমাকে একটু সামারাইজ করে দেন তো, আমি বিক্ষিপ্ত ভাবে জয়েন করেছি তো। হ্যালো, এত মাসুদ ভাই মাত্র যে একটা কথা বলছে এটা কি পাইছেন? না এটা আমি বুঝি নাই কি বলছে। আচ্ছা, মানে হচ্ছে মাসুদ ভাই মূলত বলল যে কি নসিহত বা কথা, মানে এই যে এই পোস্টে কিছু কিছু জায়গায় তো হচ্ছে এক্সপ্লেনেশন আছে আর মাঝখানে মাঝখানে একটা দুইটা যুক্তি দেওয়া হয়েছে।
তো এখন এক্সপ্লেনেশনের জায়গায় এক্সপ্লেনেশন রেখে আমরা যুক্তিটাকে বিবেচনা করে আমরা কমেন্ট করব, যুক্তিটা কিরকম সেটার উপর কমেন্ট করব, তারপর যুক্তিতে প্রকাশ Okay, করার দিক দেখা যাচ্ছে কিনা। তাহলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা লেখা, সেটাতে লেখকের উদ্দেশ্য আগে আমাদের বের করার চেষ্টা করতে হবে। এটা হলো আমাদের কাজ, প্রথম কাজ। আমি লেখাটা আপনাদেরকে পড়ে শোনাই। লেখাটাতে বলা হচ্ছে যে ইমাম হুসাইনের মজলিস এমন একটি মজলিস যা সমগ্র বিশ্ববাসীর জন্য তাবাররুক, অর্থাৎ নেয়ামত, বরকত বা রহমত। সুতরাং উক্ত মজলিসে এমন কোনো কথা বলবেন না যাতে করে কিছু লোক ইমাম হুসাইনের থেকে দূরে সরে যায়। আয়াতুল্লাহ খামেনি, এটা হচ্ছে ওনার বক্তব্য, কোটেশন। তারপর পোস্টের লেখক বলছেন, সুতরাং পোস্টের কথার সাথে এই কথা একসাথে বিবেচনা করলে এর অর্থ দাঁড়ায় আইয়ামে ফাতেমিয়াতে এমন কোনো কথা বলা উচিত না, যেমন ফুলান হচ্ছে মা ফাতেমার কাতিল, যাতে একদল লোক মা ফাতেমার থেকে দূরে সরে যায়। আমাদের উচিত না আইয়ামে ফাতেমিয়া এমন ভাবে পালন করা যাতে করে মুসলিম ঐক্য নষ্ট হয়। আয়াতুল্লাহ খামেনি প্রতি বছর আইয়ামে ফাতেমিয়া পালন করেন, অথচ এই পর্যন্ত এমন একটাও ক্লিপ তাকফিরি শয়তান গোষ্ঠী বের করতে পারেনি যেখানে আয়াতুল্লাহ খামেনি বলেছেন যে অমুক মা ফাতেমার কাতিল, অমুকের উপর লানত। তাহলে আমরা কি এই শিক্ষা নিতে পারি না যে মুসলিম ঐক্য না ভেঙেও তাবাররা করা যায়? আমরা আইয়ামে ফাতেমিয়া অবশ্যই এমন ভাবে পালন করতে পারি যাতে তাওয়াল্লা তাবাররাও পালন করা হয়, আবার ইত্তেহাদও না ভাঙে। ইনশাআল্লাহ আমরা এইভাবেই আইয়ামে ফাতেমা পালন করব। আর ফিতনাবাজি শয়তান যারা ইত্তেহাদ ধ্বংস করে বা করতে চায় তাবাররা করার নামে, তাদেরকে আল্লাহ হেদায়েত দিক, নয়তো ধ্বংস করে দিক। কেন ইরানে আইয়ামে ফাতেমা পালন হয় না? তোমাদের আগে থেকে তোমাদের চেয়ে বেশি জাঁকজমক করে সেখানে কি ইত্তেহাদ নষ্ট হয়? আর এখানে এই শয়তানদের তাবাররা করতে হবেই এমন ভাবে যাতে ইত্তেহাদ নষ্ট হয়। তারপরে যা লেখা হয়েছে সেটা ইংলিশ হরফে সম্ভবত উর্দুতে। এটা আমি পড়তে অপারগ, সেটা পড়তে হবে কিনা বা পড়াটা এই টেক্সটের সাথে আমাদের প্রসিড করার জন্য জরুরি হলে ওটা হচ্ছে উর্দু স্পিকিং কিছু লোকদের জন্য হচ্ছে, তারা হচ্ছে কবিতা ভাষায় হচ্ছে গিয়ে সুন্দর করে সাজায় কিছু কথা বলতে পছন্দ করে, তো এখন তাদের এই পোস্টটা অপছন্দ হবে এবং এড়াই যাইতে চাবে, তাই হচ্ছে ওই কবিতার ভাষায় ছন্দে ছন্দে উর্দুতে এই কথাটাকে আরেকটু খোঁচানো ভাবে বলে দেওয়া হয়েছে। বাহ, অসাধারণ কাজ। তো তারপরে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে। তাহলে এই হচ্ছে পোস্ট। এখন আমরা একটা লেখাকে কিভাবে দেখব? প্রথমে আমাদের দেখতে হবে এটা মূল বক্তব্য কি, কাদের জন্য বলা হচ্ছে, কে বলছে, কি বলছে, কেন বলছে, এইগুলো আগে দেখে তারপর আস্তে আস্তে আমরা জায়গা মতো যুক্তির চর্চা করব। আমাদের সিলেবাসের হিসাবে খুব বেশি না আগানোর এটাই কারণ যেন আমরা বেজায়গায় যুক্তি চর্চা না করি। কারণ আপনি দেখেন বেজায়গায় যুক্তি চর্চা হলে যেটা হবে, এইটা একটা খুব সেন্সিটিভ একটা টপিকের পোস্ট, যেই বিষয়টা শিয়াদের অনেককে খুব সেন্সিটিভ করে তুলবে এবং সুন্নিদেরকেও সেন্সিটিভ করে তুলবে এমন বিষয়ে একটা পোস্ট আমি বলছি, এটা অর্থ। তাহলে এখানে যদি একজন শিয়া আসে, সে তার অবস্থান অনুযায়ী কোন একটা বিশেষ পয়েন্ট পিক করে যদি তার বিপক্ষে হয়, সাথে সাথে সে এই বক্তাকে থামানোর জন্য, তাকে ভুল প্রমাণের জন্য সে হয়তো পরিপূর্ণভাবে যুক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে। অর্থাৎ গোটা পোস্টের যে সামগ্রিক আবেদন সেটা থেকে সে ছিটকে পড়তে পারে। এইরকম কাজ যেন আমাদের না হয়। এটা আরো বেশি ঘটতে পারে যদি আমরা যুক্তিবিদ্যার যোগ্যতা অর্জন করি, যুক্তিবিদ্যা চর্চার যোগ্যতা অর্জন করি, যুক্তির যোগ্যতা অর্জন করি, তখন আরো এটা রিস্ক হয় যে কোনো একটা টেক্সট পেলে, কোনো একটা বক্তব্য শুনলে
আমরা যুক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাকে পরাজিত করে ফেলতে পারি বা এরকম করতে পারি, তখন হয়তো সামগ্রিক আবেদনটা আমরা দেখতে পাই না। এটা যেন না হয় এই জন্য প্রথমে খেয়াল করতে হবে সামগ্রিক আবেদনটা কি, এখানে কি বলা হচ্ছে। আমার চোখে সামগ্রিক আবেদন একরকম হতে পারে, আরেকজনের চোখে আরেক রকম হতেই পারে। এইটা থেকে রেহাই পাওয়ার উপায় নেই, প্রত্যেক দর্শক তার নিজের চোখেই দেখে। তা আমার কাছে যেটা মনে হচ্ছে এখানে আয়াতুল্লাহ খামেনেইকে একজন অথরিটি হিসেবে নিয়ে আসা হয়েছে শুরুতে। তার একটা বক্তব্য প্রথমে দেয়া হয়েছে, ফার্স্ট ইমপ্রেশন। আমরা রেটরিক্যাল ডিসকাশন যেটা করেছি, ফার্স্ট ইমপ্রেশন আয়াতুল্লাহ খামেনেইকে আনা হয়েছে। অতএব যে ব্যক্তিদের কাছে আয়াতুল্লাহ খামেনেই অথরিটি, যে ব্যক্তিদের কাছে আয়াতুল্লাহ খামেনেই কিছু একটা বললে তারা নীরব হয়ে যায়, ভালো না লাগলেও সেটা সামনে চুপ থাকে, এরকম অনেক অবস্থা আছে। সেই ব্যক্তিরা অলরেডি নিউট্রালাইজড অথবা অ্যাট্রাক্টেড এই পোস্টের বিষয়বস্তুর দিকে হবে। আর যারা এই আয়াতুল্লাহ খামেনির বিরোধী যদি কেউ হয়, শিয়াদের ভিতর থেকে, শিয়াদের বাইরে থেকে, সেই ব্যক্তি এই ফার্স্ট ইমপ্রেশনটা তার জন্য তাকে কোন দিকে নিয়ে যাবে, তার সামগ্রিকভাবে তাকে আরো কশাস করে তুলবে, সতর্ক করে তুলবে, বিরক্ত করে তুলতে পারে, এবং আরো তার যুক্তির অস্ত্রগুলো সে হয়তো খুব দ্রুত ধার দেওয়া শুরু করবে, যে ও খামেনির কথা দিয়ে বক্তব্য শুরু, আমি তো খামেনি সবকিছু যুক্তি দিয়ে প্রমাণ করবো বা সামথিং বা পারি, অতএব আমি সেগুলো আগে অস্ত্র ধার দিই। এটা হয়ে যায়। এক এক ব্যক্তি একই টেক্সট থেকে এক এক রকম জিনিস নেবেই, এটা থেকে কিছু করার নেই। ল্যাঙ্গুয়েজের নেচারটাই এরকম। আমরা যেহেতু ডাইরেক্টলি ইউএসবি দিয়ে ইমোশন ট্রান্সফার করতে পারছি না এখন পর্যন্ত, ল্যাঙ্গুয়েজ যখন আমরা ইউজ করছি, ল্যাঙ্গুয়েজে আমাদের এটা ঘটবে। ইভেন কোরআন হাদিসের ইন্টারপ্রিটেশনে একই ব্যাপার। আমার জায়গা থেকে আমার মনে হচ্ছে যে এখানে একজন অথরিটিকে প্রথমে আনা হয়েছে। এটা রেটরিকের দৃষ্টিকোণ থেকে একটা কাজ, একটা চাল বলা যায়, নেগেটিভ সেন্সে না হলো পজিটিভ। তারপর এখানে উনার বক্তব্যের এক্সপ্লেনেশন থেকে কিছু দাবি, কিছু ক্লেম এবং কিছু নসিহত সেটা আনা হচ্ছে। তো এখানে পুরো টেক্সটে অ্যাপিল টু অথরিটি আমরা পাই। সাধারণত অ্যাপিল টু অথরিটি বিষয়টাকে যুক্তিবিদ্যায় ফ্যালাসি বলে। কোন বিষয় অমুক বড় হুজুর বলছে বলেই সেটা যে সঠিক হবে কোনো গ্যারান্টি নেই, তবে প্রবাবিলিটি আছে। যখন গ্যারান্টির প্রশ্ন আসে তখন সেটা পিওর ফ্যালাসি। আয়াতুল্লাহ খামেনি একটা কথা বলছেন মানে আমাদের ওটা কেন করতে হবে? আরেকে আল্লাহ বলছে, এটাকে আল্লাহ রাসূল বলছে। ডিডাকটিভলি প্রুভেন অথরাইজড পারসন, আমার কাছে যে বা আপনার কাছে যে, সে বলছে কিনা। যদি কারো কাছে আয়াতুল্লাহ খামেনি ডিডাকটিভলি প্রুভেন অথরিটি, তাহলে একটা ভিন্ন কথা। কিন্তু আয়াতুল্লাহ খামেনি বলছে বলেই এটা গ্রহণযোগ্যতা পাবে শিওর আছেন, এটা কিন্তু না। গ্রহণযোগ্যতা পাবে মানে কোন ভাবে? একটা হচ্ছে যে নিশ্চয়তা সহকারে, যে অমুক যেহেতু বলেছে অতএব 100% সার্টেন। আরেকটা হচ্ছে আচ্ছা যেহেতু একজন আলেম বলেছেন অথবা একজন গ্র্যান্ড আয়াতুল্লাহ তিনি যেহেতু বলেছেন, অতএব প্রবাবিলিটি আছে, হাই প্রবাবিলিটি আছে যে এটা গ্রহণযোগ্য। এইখানে প্রথমে অ্যাপিল টু অথরিটি করা হয়েছে। একজন অথরিটিকে এনে, অথরিটির কথা আগে এনে, অথরিটি যেহেতু বলেছে ওইটার কারণে যেন মানুষ গ্রহণ করে, এটার চেষ্টা করা হচ্ছে এখানে প্রথম প্যারাগ্রাফ। তারপর এবং দেখেন পরের প্যারাগ্রাফে আপনি দেখেন অথরিটি থেকে যুক্তিটা আসতেছে। আমি স্ক্রিনশট দিই তাহলে আপনারা বুঝতে পারবেন আমার চেহারা না দেখে। তাহলে স্ক্রিনশটটা দেখেন। প্রথমে বলা হচ্ছে ইমাম হুসাইনের মজলিস এমন একটি মজলিস যা সমগ্র বিশ্ববাসীর জন্য তাবাররুক, অর্থাৎ নিয়ামত, বরকত, রহমত। সুতরাং উক্ত মজলিসে এমন কোনো কথা বলবেন না যাতে করে কিছু লোক ইমাম হুসাইনের থেকে দূরে সরে যায়। আয়াতুল্লাহ খামেনি। আচ্ছা,
হাফিজাউল্লাহ এখানে লেখা হয়েছে, এটা আমি বারবার উচ্চারণ করলাম না। তো এখানে দেখেন কোটেশন মার্ক দিয়ে ওনার বক্তব্য, তারপরের প্যারাগ্রাফটা আপনি দেখেন শুরু হয়েছে সুতরাং শব্দ দিয়ে। সুতরাং শব্দটা আমরা যুক্তিতে ব্যবহার করি প্রেমিস থেকে কনক্লুশনে যাওয়ার জন্য। এটা হলো প্রেমিস, আর এই সুতরাং শব্দ দিয়ে সে তার কনক্লুশনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা মনে হয় দীর্ঘদিন চর্চা না হওয়ার কারণে বা কেউ ক্লাস করেছেন কেউ করেননি, এরকম হওয়ার কারণে প্রেমিস এবং কনক্লুশন এই শব্দগুলো আপনাদের কাছে অপরিচিত লাগতে পারে। প্রেমিস হচ্ছে যা প্রেক্ষাপট যে ময়দান, যা কিছু থেকে যুক্তির শেকড় পাওয়া যায়, যা কিছু যুক্তির ভিত্তি হিসেবে সার্ভ করে। তাহলে আয়াতুল্লাহ খামেনি একটা কথা বলেছেন, সেটা এই পোস্টের লেখকের সিদ্ধান্ত সাপোর্ট করে। তাহলে কেউ যদি বলে আপনার যে এই যে সিদ্ধান্ত বা এই যে নসিহত বা আপনি যে কথাটা বলছেন, কেন এটা আমরা গ্রহণ করব? তখন সে বলবে কারণ। এই যে সুতরাং শব্দ ব্যাকওয়ার্ডে গেলে কারণ হয়, ঠিক আছে? মানে আমরা প্রথমে এটুকু দেখলাম, কি লিখেছে, আইয়ামে ফাতেমিয়াতে এমন কোনো কথা বলা উচিত না যাতে একদল লোক মা ফাতেমার থেকে দূরে সরে যায়। এটা হলো তার কনক্লুশন, এটা তার ক্লেম। আমরা যদি বলি কেন এটা আমার গ্রহণ করতে হবে, সে বলবে কারণ ব্যাকওয়ার্ডে যাচ্ছে এখন, হ্যাঁ, কনক্লুশন থেকে প্রেমিসে যাচ্ছে। তখন সুতরাং শব্দটা হয়ে যাবে কি, কারণ। সে বলবে কারণ অর্থাৎ যেহেতু আয়াতুল্লাহ খামেনি বলেছেন যে ইমাম হোসেনের মজলিস এমন একটি মজলিস, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? তাহলে যখন কনক্লুশন থেকে ব্যাকওয়ার্ডে আমরা যাব তখন সুতরাংটা হয়ে যাবে যেহেতু বা কারণ। কিন্তু এখানে আর যখন আমরা ক্লিয়ারলি একটা সরি এখানে ক্লিয়ার একটা ঘাপলা দেখতেছেন না? বা বুঝতে পারিনি, একটু জোরে বলেন। ও আচ্ছা, আমার কথা কি কেটে কেটে আসতেছে? সাউন্ড কম পাচ্ছিলাম, বলেন। হ্যাঁ, কিন্তু এখানে ক্লিয়ার একটা সামথিং ইজ মিসিং বা সামথিং ইজ রং টাইপের ভাইব পাচ্ছেন না? মানে ওই যে ওই প্রেমিস থেকে এই কনক্লুশনে, এবং মাঝখানে বিশেষ করে সুতরাং পোস্টের কথার সঙ্গে এই কথা একসাথে বিবেচনা করলে এখানেই তো বোঝা যাচ্ছে এখানে কি তাহলে দুইটা কথার কথা বলা হচ্ছে। হ্যাঁ, সেটা আমরা এখন প্রসিড করবো আর কি। তো আমরা আগে স্ট্রাকচারটা দেখলাম। প্রথমে আমরা স্ট্রাকচার কি দেখলাম, সমগ্র পোস্টে পুরো পোস্ট হলো আয়াতুল্লাহ খামেনির একটা কথা দিয়ে শুরু হয়েছে, এবং ওনার কথাকে বেস করে, ওনার কথাকে খুব হিসেবে ধরে সেটার জোর দিয়ে, ওটার জোরে বাকি দাবিগুলো করা হয়েছে, বাকি দাবিগুলো সবই করা হয়েছে। যেমন আয়াতুল্লাহ খামেনি পালন করেন, কই তিনি তো এমন করেন না, ইরানের তো হয়, কই সেখানে তো এমন হয় না। তাহলে কি, ইরান হচ্ছে যুক্তি, আয়াতুল্লাহ খামেনি হচ্ছে যুক্তি। আয়াতুল্লাহ খামেনি যাদের কাছে অ্যাকসেপ্টেবল তারা মানবে, ইরান যাদের কাছে অ্যাকসেপ্টেবল তারা মানবে, বাকিরা তো নাও মানতে পারে। বা প্রবাবিলিটিতে তাদের কাছে মনে হবে আয়াতুল্লাহ খামেনি বলছে তো কি হয়েছে, তাতে একটা কথা সত্য হওয়ার চান্স কি, তাদের কাছে মনে হবে যে এটা প্রবাবিলিটি 10%। আর যে আয়াতুল্লাহ খামেনিকে ভালোবাসে সে, তার কাছে মনে হবে যে আচ্ছা তাহলে এই ব্যক্তি যা দাবি করেছে এই দাবিগুলো স্ট্রং, অনেক স্ট্রং মনে হবে তার কাছে, 90% তো আছে ভাই। কিন্তু ওই যে সুতরাং পোস্টের কথার সাথে এখানে পোস্ট বলতে এই যে এই পোস্টের কথা বলা হয়নি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আরেকটা পোস্টের রিপ্লাইয়ে লেখা হয়েছিল। পোস্টের কথা বলতে ওই পোস্টের কথার দিকে ইঙ্গিত করছে, ওই পোস্টের কথা প্লাস উপরে এই আয়াতুল্লাহ খামেনির উক্তি, ওই দুইটা কথা মিলে তারপর সুতরাং দিয়ে এই দ্বিতীয় প্যারাগ্রাফের উক্তিটা বলা হয়েছে। তার মানে এখানে লেখা সামথিং প্লাস 2 ইকুয়ালস টু 4। তার মানে এই কথার শুরুতে ঘাপলা হচ্ছে ওই তো। কারণ এখানে বলা হচ্ছে সুতরাং পোস্টের কথার সাথে, আমরা এখানে আসতেছিলাম আর কি, সুতরাং পোস্টের কথার সাথে। সো পোস্ট কোনটা? পোস্টের কথা বলতে আমরা বুঝে নিব এই পোস্ট। আপনি অন্য এক জায়গায় কমেন্ট করছেন, তারপর সেই কমেন্ট আপনি এডিট করার সময় পান নাই, উত্তেজনায় তাড়াহুড়া করে কমেন্ট কপি পেস্ট করে এখানে দিয়ে কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে কাজ ছেড়ে দিয়েছেন, সেটা তার আমরা জানি না। আমরা দেখছি যে এখানে একটা লেখা সুতরাং পোস্টের কথার সাথে এই কথা একসাথে বিবেচনা করে অর্থ দাঁড়ায়। ওই অসামঞ্জস্যটা তো সবার আগে ধরা
মানে হ্যাঁ, সবার আগে ধরা দরকার। আচ্ছা, তাহলে কোন পোস্ট ওই ডোন্ট নো। আর আপনি না বলে দিলে আমরা তখন বুঝবো কি পোস্টের কথা বলতে হয় এই কথা, না হলে পোস্টের পরবর্তী কথা, অথবা যে লেখক এই পোস্ট এই এই যে আপনি যে লেখক আপনার নিজেরই আহ, ভাষাগত যোগ্যতা কম, যেখানে আপনি কি লিখেছেন আপনি নিজেই হয়তো বোঝাতে পারেন মনে একদম। হয়। এটা আমি ধরে নেবো, এছাড়া তো আমি তো জানি না আপনি কোন পোস্টে আপনার কি লিখিত ঘটনা, আছে। তাই না? তাহলে দেখেন এটাই হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ জিনিসটাই এরকম, যেহেতু আমি কনটেক্সটটা পুরো জানি না, এবং আমি এটা যে অন্য একটা কনটেক্সটের উপর ডিপেন্ডেন্ট একটা লেখা, সেটাও আমি কোনো ক্লু পাইনি। সিম্পলি আমার ফিডে লেখাটা আসছে, আমি পড়ছি, তখন আমি কি করবো? পোস্টের কথার সাথে এই কথা একসাথে বিবেচনা করলে তখন আমি এইটুকু আর বুঝবো না, অথবা খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করলে পোস্টের কথা বলতে তার এই কথাগুলো ধরে নিতে পারি। কিন্তু এটা যে অন্য পোস্টের থেকে, এটা আমার মাথায় আসেনি, আর কারো মাথায় আসতেও পারে। তখন সে বলবে কোন পোস্টের কথা, জিজ্ঞাসা করবে, না জিজ্ঞাসা করা দরকার। তাহলে সুতরাং পোস্টের কথার সাথে এই কথা একসাথে বিবেচনা করলে অর্থ দাঁড়ায়। তাহলে আয়াতুল্লাহ খামেনির বক্তব্য আনা হয়েছে এবং অন্য কোনো একটা পোস্ট, সেই পোস্টের মূল বক্তব্যের সাথে এই বক্তব্য সংযুক্ত করে দুইটা, ওই পোস্ট প্লাস এই যে উনার উক্তি কোটেশন, এই দুইটা জিনিসকে প্রেমিস হিসেবে ব্যবহার করে তারপর কনক্লুশনটা আনা হয়েছে। যেহেতু আমরা আগেরটা জানি না, এই টেক্সট নাই, আমরা সেভাবেই আগাবো, ঠিক আছে? সেভাবে আমরা আগায় দেখবো যে কত দূর আমরা মূল ঘটনা থেকে দূরে সরে যাই, বিচ্যুত হয়ে যাই কনটেক্সট থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে। তাহলে পোস্টের কোন কথা আমরা জানি না, একসাথে বিবেচনা করতেছে কি জানি না, আমরা তখন কি করব? শুধু আয়াতুল্লাহ খামেনির এই কথাটা বিবেচনা করব, এবং আমরা তখন দেখার চেষ্টা করব যে শুধু আয়াতুল্লাহ খামেনির এই কথা থেকে সুতরাং দিয়ে এই সিদ্ধান্তে আসা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, সুতরাং আইয়ামে ফাতেমিয়াতে এমন কোনো কথা বলা উচিত না যাতে একদল লোক মা ফাতেমার থেকে দূরে সরে যায়। এটাই এই লেখকের, এটা হচ্ছে হাইয়েস্ট ক্লেম। আর সেইটা সে ব্যাকিং দিয়েছে কি? অ্যাপিল টু অথরিটি। কেন এটা করতে হবে? যেহেতু আয়াতুল্লাহ খামেনি বলছে, তাহলে তার কাছে আয়াতুল্লাহ খামেনি একজন অথরিটি। সাধারণত আপনারা যুক্তিবিদ্যার ফ্যালাসি চ্যাপ্টার গুলো পড়লে দেখবেন অ্যাপিল টু অথরিটি জিনিসটা ফ্যালাসি ক্যাটেগরিতে আনে, কিন্তু অলওয়েজ অ্যাপিল টু অথরিটি ফ্যালাসি না, ইন্ডাকটিভ রিজনিং এ এটাকে ইউজ করা যায়। ডিপেন্ড করে, কারোর কাছে ওটা ফ্যালাসি হয়ে ওঠে, কারোর কাছে ওইটা গ্রহণযোগ্য হয়ে ওঠে। তারপরের অংশে আমরা কি দেখছি? আমাদের উচিত না এমন ভাবে পালন করা যাতে মুসলিম ঐক্য নষ্ট হয়। তাহলে একটু আগে সে যেটা কোটেশন দিয়ে বললো যে একদল লোক মা ফাতেমার থেকে দূরে সরে যায়, ওই মা ফাতেমার থেকে দূরে সরে যাওয়া ইকুয়ালস মুসলিম ঐক্য নষ্ট হওয়া, একই কথাই একটু ইলাবোরেট করা হয়েছে। সো এই দুটা বাক্য একই। তাহলে প্রথমে আয়াতুল্লাহ খামেনির রেফারেন্স, তারপরে উনার দাবি, তারপর তিনি আরো লিখেছেন যে আয়াতুল্লাহ খামেনি প্রতি বছর আয়ামে ফাতেমা পালন করেন, অথচ আজ পর্যন্ত এমন একটা তাকফির শয়তান গোষ্ঠী বের করতে পারেনি যেখানে আয়াতুল্লাহ খামেনি বলছেন যে অমুক মা ফাতেমা কাতিল, অমুকের উপর লানত। তাহলে আমরা কি এর থেকে শিক্ষা নিতে পারি না যে মুসলিম ঐক্য না ভেঙেও তাবাররা করা যায়? তাহলে এখানে আমরা আরেকটা নতুন টপিক পাচ্ছি, সেটা হচ্ছে যে আয়াতুল্লাহ খামেনি যেভাবে আইয়ামে ফাতেমা অর্থাৎ মা ফাতেমার মৃত্যুবার্ষিকী বা শাহাদাত বার্ষিকী পালন করেন, সেটা থেকে কি আমরা এই শিক্ষা নিতে পারি না যে মুসলিম ঐক্য না ভেঙেও তাবাররা করা যায়? এখন তাবাররা শব্দটা আমরা বুঝতে পারছি না। তাবাররা মানে ডিসঅ্যাসোসিয়েশন, মানে আমি ওদের সাথে নাই অমুকের থেকে। যেমন আমরা এজিদের ব্যাপারে বলি, আমরা এজিদের সাথে নাই, সুস্পষ্ট ভাবে নিজেদেরকে সেপারেট করি এজিদের থেকে, হ্যাঁ, কাফেরদের থেকে আমরা সেপারেট করি নিজেদেরকে। এই কাজটাই হচ্ছে তাবাররা। আর তাওয়াল্লা হচ্ছে অ্যাটাচমেন্ট দেখানো। আমরা নবীর প্রতি অ্যাটাচমেন্ট দেখাই, আমরা আহলে বাইতের প্রতি অ্যাটাচমেন্ট দেখাই, যার প্রতি আমরা অ্যাটাচমেন্ট দেখাই সেটা হচ্ছে তাওয়াল্লা।
তাহলে এই তাওয়াল্লা এবং তাবাররা এই শব্দগুলো আপনারা যারা ইসলামী ডিসকাশনের ডিপে থাকে মোটামুটি তারা এই ধরনের টার্মিনোলজি ব্যবহার করে, কিন্তু যে সাধারণ মানুষ যে ওগুলোতে অভ্যস্ত না, আমরা তখন এসে কি হবে, আচ্ছা ভাই এই তাবাররা লিখছে, আমি যেটা বুঝি না অর্থ কি, আবার এখানে জিজ্ঞাসা করলে যদি আবার আমি যে কম জানি এটা প্রকাশ পেয়ে যায়, এগুলো মানুষের ঘটতে পারে, এই জন্য পাঠকেরই ঘটতে পারে। তখন সে হয়তো এটা নিয়ে কিছু বললো না, সিম্পলি লাইন দিয়ে চলে গেল। এই জন্য কমিউনিকেশন এখানে একটু কম ঘটলো, হ্যাঁ তাবাররা শব্দ ইউজের কারণে। আমরা দেখতে পাচ্ছি যে লেখক এখানে তাবারুক শব্দটা, যেটা খুবই কমন শব্দ, যত মানুষ তাবাররা শব্দটা জানে তার চেয়ে অনেক বেশি মানুষ তাবারুক শব্দটা জানে। সেইটা ব্র্যাকেটে বাংলা অনুবাদ দিয়েছেন, কিন্তু লেখক তাবাররা শব্দটার বাংলা অনুবাদ দেননি। হতে পারে লিখতে লিখতে এই জায়গায় এসে লেখক বেশ উত্তেজিত হয়ে আছেন, অতএব অত আর ব্র্যাকেটে দেওয়ার সময় হতে পারে, আমি জানি না। আমরা বোঝার চেষ্টা করছি সামগ্রিক সিচুয়েশনটা। তারপরে এখানে তাহলে একটা কি ইনডাকটিভ রিজনিং আমরা এক টুকরা পেলাম। তারপর আমরা সামনে আগাচ্ছি, কি পেলাম, একটা দাবি করা হয়েছে, সেই দাবির জন্য কারণ হিসেবে আয়াতুল্লাহ খামেনির একটা অথরিটেটিভ অর্ডারের মতো বা নসিহত সেটা আনা হয়েছে। ওকে, তারপর আয়াতুল্লাহ খামেনি পালন করেন, কিন্তু সেখান থেকেও কি আমরা শিক্ষা নিতে পারি না? আচ্ছা, তারপর বলা হচ্ছে যে এখানে পরবর্তীতে আরো কিছু জিনিস আছে যেগুলোকে আমি খুব একটা মেইন বক্তব্য হিসেবে আনতেছি না, আমার মনে হয় না। যেমন বলতেছে ফিতনাবাজি শয়তান, এই যে শব্দগুলো ব্যবহার আমার কাছে লাগে, ফিতনাবাজি শয়তান, তারপরে তাকফিরি শয়তান গোষ্ঠী। এই তাকফিরি শয়তান গোষ্ঠী, এই যে ইউজ অফ অ্যাডজেক্টিভ, এই জিনিসগুলো যুক্তি প্রক্রিয়াকে সাধারণত ব্যাহত করে। রেটরিকের দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, আমি যদি চাই আমার লেখা দিয়ে যে মানুষের ভিতরে যুক্তির প্রক্রিয়াটা আরো স্বচ্ছ হবে, তাহলে হয়তো আমি এই তাকফিরি শয়তান গোষ্ঠী এই স্ট্রং ওয়ার্ড গুলো আনবো না। আমরা আগে একদিন একটা টেক্সট অ্যানালাইজ করেছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে বিডিআর হত্যাকাণ্ডের ওইটা নিয়ে, যে আমি রিক্সার উপর দাঁড়িয়ে দেখলাম র্যাবের সদস্যরা এসএমজি নিয়ে দাঁড়িয়ে আছে থমথমে গম্ভীর মুখে, তারপরে ওই লেখার প্রভাব পড়ছে সেনাবাহিনী, হ্যাঁ তারা হাজার হাজার সোলজার দাঁড়িয়ে আছে, তাদের মাথায় হেলমেট চকচক করছে। এই জিনিসগুলো তখন কি করে, একটা মানুষের সামগ্রিকতার ভিতরে যে ধরনের ইমোশন বা অ্যাড্রিনালিন হ্রাস ঘটায়, কেমিক্যালের যে ব্যালেন্সটা ক্রিয়েট করে, ওই ব্যালেন্সটা ওই সময় আবার যুক্তির যে অনুভূতি ওটাকে আবার একটু সময়ের জন্য সাসপেন্ড করে বা সীমিত করে দেয়। এটা আমার চয়েস, আমি কি চাই। আমি যদি চাই যুক্তি প্রক্রিয়ায় তাদের খুব যুক্তিতে উদ্ভাসিত হয়ে যাক, আমি সেভাবে শব্দ চুজ করব। আমি যদি চাই কোনো কোনো জায়গায় তার যুক্তিবোধ কাজ করুক, কোনো জায়গায় সে আবেগী হোক, আমি সেভাবে চুজ করব। বাট এই চয়েসটা আমার কনসাসলি হইতে হবে। আমি নিজে উত্তেজিত হয়ে আসছি বলে যেন আমি শব্দ চুজ না করি, আমি উত্তেজিত করতে চাইছি বলে যেন আমি শব্দ ইউজ করি, এবং আমি কোথাও কাউকে ঠান্ডা করতে চাইছি বলে যেন শব্দ ইউজ করি, এবং আমি কাউকে তার যেন মাথায় যুক্তিটা স্বচ্ছভাবে কাজ করে সেটা চাইছি বলে হয়তো আমি অন্য কোনো শব্দ ব্যবহার করব। এটা যেন আমার কনসাসলি ঘটে, সেটা আমাদের একটা উদ্দেশ্য। তাহলে তাকফিরি শয়তান গোষ্ঠী এগুলোতে কি হয়, অনেকের গায়ে অ্যালার্জি হয়, অনেকে এগুলোতে আবার রাগ বেড়ে যায়, এগুলো অনেক কিছু ঘটে, যার ফলে আপনি যদি যুক্তি দিয়ে সামগ্রিক জিনিস উপস্থাপন করতে চান তখন যুক্তি প্রক্রিয়াকে এগুলো ব্যাহত করে। আপনি সিম্পলি তাকফিরি শয়তান গোষ্ঠী না বললেও আপনার যুক্তি টিকে থাকে। যেমন দেখেন, যুক্তিটা হচ্ছে আয়াতুল্লাহ খামেনি প্রতি বছর আয়ামে ফাতেমিয়া পালন করেন, অথচ এখন পর্যন্ত এমন কোন ক্লিপ দেখানো সম্ভব হয়নি যেখানে তিনি বলেছেন অমুক মা ফাতেমার কাতিল, তার উপর লানত। এটা হচ্ছে মূল বক্তব্য। তারপরে এটার উপর, এই প্রেমিসের উপর বেস করে আপনি বলতেছেন যে তাহলে আমরা কি এ থেকে শিক্ষা নিতে পারি না যে মুসলিম ঐক্য না ভেঙেও তাবাররা করা যায়। অর্থাৎ আপনি প্রশ্ন ফরম্যাটে দিয়েছেন, কিন্তু আপনি বলতে চাচ্ছেন যে অতএব এ থেকে এইটা শিক্ষা গ্রহণ করতে হবে বা গ্রহণ করা উচিত যে মুসলিম ঐক্য না ভেঙে তাবাররা করা যায়, বা তাবাররা করতে হবে মুসলিম ঐক্য না ভেঙে।
এটা হচ্ছে এখানে আর একটা ছোট ইন্ডাকটিভ আর্গুমেন্ট আমরা পেয়েছি, ঠিক আছে? জি আচ্ছা, তাহলে তাকফিরি শয়তান গোষ্ঠী শব্দ উপর কিন্তু আপনার এটা খুব বেশি ডিপেন্ড করে না, কিছুটা ডিপেন্ড করে। যেমন আমি দেখেন এটা বলি বাক্যটা, যেমন হাফিজাহুল্লাহ, কারো কারো কাছে আয়াতুল্লাহ খামেনি আল্লাহ মাফ করুন, কারো কারো কাছে তিনি হলেন শয়তানের এজেন্ট, ইবলিশের এজেন্ট। তো কোন কোন মুসলমানের দৃষ্টিতে সেই মুসলমান যখন আয়াতুল্লাহ খামেনি নামের পাশে হাফিজাউল্লাহ দেখবে, তখন তাদের অসুবিধা লাগতে পারে, তাদের চিন্তা প্রক্রিয়া যুক্তি প্রক্রিয়া ব্যাহত হতে পারে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পাশে সন্ধি চুক্তির সময় মুহাম্মদ রাসূলুল্লাহ, তখন তারা বলতেছে অমুসলিমরা, তারা বলতেছে যে না, মুহাম্মদের নামের পাশে রাসূলুল্লাহ লেখা যাবে না। যদি রাসূলুল্লাহ মানি তাহলে তার সাথে আমরা যুদ্ধ বা করতেছি কিনা, সন্ধি বা করতেছি কিনা। রাসূল আসলাম ঠিক আছে, আচ্ছা তাহলে রাসূলুল্লাহ না লিখলেও এটা তো নির্যাস বদলে যাচ্ছে না, অতএব সমস্যা নেই। এখন দেখেন এই হাফিজাউল্লাহ যেমন, তারপরে দেখেন তাকফিরি শয়তান গোষ্ঠী, এগুলোকে বাদ দিয়ে আমি এখন এই প্যারাগ্রাফটা পড়ব। আয়াতুল্লাহ খামেনি প্রতি বছর আইয়ামে ফাতেমিয়া পালন করেন, অথচ এখন পর্যন্ত এমন কোন ক্লিপ বের করা সম্ভব হয়নি যেখানে তিনি বলছেন যে অমুক মা ফাতেমার কাতিল, তার উপর লানত। এভাবে বলা যায়, বললেও আপনার মূল ক্লেম আর যে ক্লেমের যে ব্যাকিং দেওয়া সাপোর্টিভ কথা সেটা এক থাকে। তবে আপনার ক্লেমটা আরো স্ট্রং হয়েছে আপনি তাকফিরি শয়তান গোষ্ঠী ব্যবহার করার কারণ যেমন দেখেন আপনার স্ক্রিনশট একটু পরে আসতেছি, তো চিন্তা করে দেখেন এখানে ইন্ডাকটিভ রিজনিং এর যেটা হয়, ইন্ডাকটিভ রিজনিং কি করে, স্ট্রেংথ বাড়ায় কমায়, কনক্লুশনের স্ট্রেংথ বাড়ায় কমায়। যেমন দেখেন আয়াতুল্লাহ খামেনি প্রতি বছর আইয়ামে ফাতেমিয়া পালন করে, অর্থাৎ আয়াতুল্লাহ খামেনি ইরানের রাহবার, তিনি প্রতি বছর মা ফাতেমার মৃত্যুবার্ষিকী বা শাহাদাত বার্ষিকী পালন করেন। এমন কোন ক্লিপ, ভিডিও ক্লিপ বের করা সম্ভব হয়নি, এগুলো সবই রেকর্ড হয়, এমন কোন ভিডিও ক্লিপ বের করা সম্ভব হয়নি এখন পর্যন্ত যেখানে দেখা যাচ্ছে যে সে কারো উপর লানত দিচ্ছে, যে অমুক মা ফাতেমাকে হত্যা করছে নাম ধরে তার উপর। এটা একটা বক্তব্য। এই বক্তব্যটা আরো স্ট্রং হবে এখন, আপনারা খেয়াল করেন, আরো স্ট্রং বানাবো এখন আমি ওর ওই যে এই পোস্টের লেখকের কথা দিয়ে। তাকফিরি শয়তান গোষ্ঠী বের করতে পারেনি এমন কোন কি, তার মানে হইল যে সাধারণ মুসলমান, বাংলাদেশের মুসলমান, তাদের তো খেয়ে দেওয়ার কাজ নাই যে আয়াতুল্লাহ খামেনি কি করছে না করছে, কারোর উপর লানত দিছে কিনা এটা খুঁজে বাইর করবে। সো এখানে যদি রায়ান বলতো আয়াতুল্লাহ খামেনি তো প্রতি বছর করে, কই তার তো এমন কোনো ভিডিও নাই যেখানে তিনি বলতেছে অমুকের উপর লানত, তখন একজন বলতে পারে ভিডিও নাই, তুমি পাও নাই, তার মানে যে সে বলে নাই তা তো না, হয়তো বলছে তুমি ভিডিও পাও নাই, হয়তো বলছে ভিডিও কেটে কেটে তাদের সরকারি ভাবে রিলিজ করে, এটুকু বলা যায়। কিন্তু তারপর কথাটা আরো স্ট্রং হয় যখন আমরা বলি যে তার শত্রুরা পর্যন্ত খুঁজে বের করতে পারেনি। এত বছর বছর ধরে তিনি মা ফাতেমার শাহাদাত বার্ষিকী পালন করেন তার দৃষ্টিতে, কিন্তু এত বছরেও তার এখান থেকে তার কোন শত্রু বের করতে পারে নাই যে তিনি কারো নাম ধরে লানত দিয়েছেন। শত্রুরা কি করে, জেনারেলি শত্রুরা অপোনেন্টকে খুব ক্রিটিক্যালি অ্যানালাইজ করে, তার প্রত্যেকটা ভিডিও পজ দিয়ে দিয়ে দেখে, তার জেস্টার খেয়াল করে, তার বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করে, তার শব্দকে 10-12 স্তর ডিপে গিয়ে অ্যানালাইজ করে, এই শব্দ ব্যবহার না করে ওই শব্দ কেন ব্যবহার করলো, এই বডি ল্যাঙ্গুয়েজ কেন দিল, এই টোনে কেন বললো। তখন শত্রুকে সাধারণত মানুষ এইভাবে অ্যানালাইজ করে, যেটা সাধারণত নিজেকে করা উচিত। এখন তার শত্রু কারা, তাকফিরি গোষ্ঠী। তাকফিরি গোষ্ঠী এটুকু বললেও হয়তো, কিন্তু বা শুধু যদি বলা হতো তার শত্রুরা বের করতে পারেনি, তারপর যদি বলা হয় তাকফিরি গোষ্ঠী, তখন আরো স্পেসিফাই করা হয় যে তাকফিরি গোষ্ঠী হচ্ছে তার শত্রু, তখন আমরা গিয়ে প্রমাণ পাবো যে তাই তো তাকফিরি গোষ্ঠী যারা, তারা খামেনিকে কাফের বলছে, খোমেনিকে কাফের বলছে, শিয়াদেরকে কাফের বলে। সো এরা আসলে
লং টাইম ধরে শত্রুতায় আছে বা বিরোধী পক্ষ, তারা পর্যন্ত কোনো ক্লিপ বের করতে পারেনি, তখন আমরা কি করব, তাকফিরি যারা তাদের বিভিন্ন চ্যানেল, তাদের বিভিন্ন পেজ, এগুলোতে খুঁজবো যে তারা কত জায়গায় শিয়া বিশ্লেষণ, শিয়াদের ব্যাপারে এগুলো করেছে, হ্যাঁ, শিয়াদের বিরোধিতা করে যুক্তি খণ্ডন, হ্যাঁ, মুখোশ উন্মোচন শিয়াদের, এগুলো যারা তারা করেছে, সেসব জায়গাতেও যখন তারা পায় নাই, তখন আমার মনে হবে তাহলে হয়তো আসলে সে এরকম বলে নাই, কোন ব্যক্তির নাম ধরে তাকে এরকম বলে নাই। কারণ যদি সে বলে থাকতো, কোনো না কোনো ভিডিও কোনো মানুষ মোবাইলে করছে বা এগুলো হতেও তো পারতো, কারণ তার সেশনে অনেক সুন্নিরাও যায়, সেই সুন্নি কোন এজেন্টকে দিয়েও তো এরকম খোঁজ নেওয়াতে পারতো যে দেখতো ফাতেমা শাহাদাত বার্ষিকীতে তারা কি বলে, হযরত ওমরের নাম ধরে লালন দেয় কিনা, তুমি খালি একটা ছোট্ট ভিডিও করে নিয়ে আসবা। আমি শত্রু হলে মানুষ তো এভাবেই কাজ করে, কিন্তু সেই শত্রু পক্ষ নামও বলে দিছি যে তাকফিরি গোষ্ঠী যারা, আইসিস যারা, যারা অমুক, যারা সালাফি, এরকম ভাবে আমি যদি নাম বলে দিই যে অমুক অমুক হলো তার শত্রু গোষ্ঠী, তারাও বের করতে পারেনি, তখন দাবিটা আরো স্ট্রং হয়। তখন যারা আয়াতুল্লাহ খামেনিকে ভালোবাসুক বা না বাসুক, নিউট্রাল হোক, কিছুটা অপছন্দ থাকুক, তারাও মনে করে যে আচ্ছা, আমি খোমেনি এদের আমি আমি পছন্দ করি না, এদেরকে বেলাইন মনে করি, ঠিক আছে, কিন্তু যখন তার নামে এমন কোনো ভিডিও বাইরে হয় না এখন পর্যন্ত, তাহলে সে মনে হয় না পাবলিকলি এগুলো করে, কিন্তু অন্তরে তো ঠিকই সে এগুলো বলে নিশ্চয়ই, তখন আমি এরকম ভাববো। কিন্তু তখন আমি একটু সফট হব যে না, তার শত্রুরাও বাইর করতে পারে নাই, আচ্ছা বেজার হইলাম, কিন্তু চুপ থাক, সব কি করবো। এই জন্য তাকফিরি শয়তান গোষ্ঠী কথাটুকু আনার পর, আচ্ছা তাকফিরি গোষ্ঠী, শয়তান শব্দটা ইউজ করলে যেটা হয়, শয়তান শব্দটা ইউজ করলে এই যে লেখক এখানে যে অ্যাডজেক্টিভটা দিছে, দুঃখিত হাসার জন্য, এটা দেওয়ার ফলে তার নিজের ইমোশনটা সে এখানে অ্যাটাচ করছে, এবং নিজের ইমোশনটা অ্যাটাচ করার ফলে এটা কি হয়, আমি অপোজিট সাইডে যে ব্যক্তিরা থাকে, প্রত্যেকটা শব্দ এগুলোকে আমাদেরকে নানাভাবে প্রভাবিত করে। যখন আমি দেখতেছি যে এই পোস্টের লেখক তাকফিরি শয়তান গোষ্ঠী এইভাবে বলতেছে, তার মানে সে যথেষ্ট দৃঢ়তা নিয়ে দাঁড়ায় আছে, সে একেবারে পাথরের মতো দাঁড়ায় আছে। তখন আমি এমনি, যদি আমার কাছে সমান লেভেলের স্ট্রং লজিক বা বিপরীত আর্গুমেন্ট না থাকে, আমি একটু দমে যাবো যে সে এত কঠোর কঠোর শব্দ ব্যবহার করে কথা বলতেছে, তাকফিরি শয়তান গোষ্ঠী, তখন আমি একটু নরম হয়ে যাব, যদি আমি তার বিরোধিতা করতে চাই। আমি কি চাই, আমি যদি চাই যে আমার অপোনেন্ট যারা আমার বিরোধিতা করবে, তারা আমার দৃঢ়তায় এইটাতে থমকে যাক, অথবা একটু থমকে গিয়ে তারা যুক্তি করতে না পারুক, অথবা এটাতে তারা একটু ভরকে যাক, আবার আরেক জায়গায় যুক্তি করতে চাক, আমরা কি চাই, একটা মানুষের 5 মিনিটের এক্সপেরিয়েন্স আমরা কিভাবে ডিজাইন করব, সেই ডিজাইনটা হবে আমাদের ইনসানে কামেল, যে টপিকটা আমরা ডিসকাস করেছি, হিউম্যান ফ্যাকাল্টি ব্যালেন্স। ওই ব্যালেন্সের অধীনে নিজে ব্যালেন্সের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে অন্য মানুষ যেন আমার সাথে 5 মিনিট যা কিছু এক্সপেরিয়েন্স করবে, এক্সপেরিয়েন্স এসে সে যেন ব্যালেন্সের নিকটবর্তী হয়, এই উদ্দেশ্য মাথায় রেখে তারপর আমি কোথাও একটু আবেগ দেবো, কোথাও যুক্তি দেবো, কোথাও তার যুক্তিকে একটু আটকায় ধরবো, কোথাও তার যুক্তিকে বেশি রিলিজ করবো, এইভাবে, কারণ আমি তো জানি তার ব্যালেন্স কোনটা কম বেশি, সেই মোতাবেক আমি তাকে দেওয়ার চেষ্টা করব। ইউজুয়ালি আমরা মানুষের সাথে এভাবে চলি না, নিজের সাথে এভাবে চলি না, নিজেকেই ফেসবুক ইউটিউবের কাছে বলে রাখছি, ফেসবুক ইউটিউব আসো, আমাদেরকে যা খুশি করো, হ্যাঁ, এটা আমরা রেডি করে রাখছি, নিজেদেরকে আমরা ওটা কেয়ারফুলি করি না। সরি। তো আচ্ছা, তাহলে আপনি যাদের জন্য লিখছেন তাদেরকে আপনি কি এক্সপেরিয়েন্স দিচ্ছেন, তাদেরকে কি আপনি চাপতেছেন নাকি তাদেরকে একটু ব্যালেন্সের দিকে নিয়ে যাচ্ছেন? আমি শিওর না, আমার মনে হচ্ছে যে তারা আরো ইমব্যালেন্স হবে, দেখা যাক ইমব্যালেন্স হয়েছে কিনা। তাহলে এটা হচ্ছে আরেকটা পিস আমরা দেখলাম, ঠিক আছে, তারপর স্ক্রিন শেয়ারে যে আমরা নেক্সট অংশটা দেখি। বলা হচ্ছে আমরা আইয়ামে ফাতেমা অবশ্যই এমন ভাবে পালন করতে পারি যাতে তাওয়াল্লা তাবারাও পালন হয়, আবার ইত্তেহাদও না ভাঙে, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে লেখক প্রথমে অ্যাপিল টু অথরিটি, একজন অথরিটির কথা নিয়ে আসছে, যেন অথরিটিকে যারা গ্রহণ করে তারা তার বাকি সব কথা গ্রহণ করবে। তারপরে সে
সে তার ক্লেমটা এখানে আছে, ক্লেমটা আনার পর আরেকটা, ও সেটাকে সে একটু আবার ব্যাখ্যা করছে যে মুসলিম ঐক্য যেন নষ্ট না হয়। তারপর আরেকটা যুক্তি এনে তার যে ক্লেম সেটাকে সে স্ট্রং করার চেষ্টা করেছে। সেটা কি, আয়াতুল্লাহ খামেনির ব্যাপারে এমন কোনো ক্লিপ বের হয়নি, তাই না? তাহলে আয়াতুল্লাহ খামেনির ব্যাপারে বের হয়, তাতে আমার কি আসে যায়? হ্যাঁ, আসে যায়, যেহেতু লেখকের কাছে আয়াতুল্লাহ খামেনি হলো অথরিটি, যেহেতু আয়াতুল্লাহ খামেনি করলেই সেটা গ্রহণযোগ্যতা বেশি লেখকের কাছে, এবং লেখক যার সাথে কথা বলতেছে তার কাছেও। এই জন্য শুধু এটুকু বলাই তার জন্য যথেষ্ট হয়েছে যে কই আয়াতুল্লাহ খামেনি তেমন করেননি, কই অমুক আমাদের চার ইমাম তো এটা করেনি, আমাদের ইমাম আবু হানিফা তো এটা করেননি, আমাদের ইবনে তাইমিয়া তো এটা বলেননি। এরকম ভাইব আসতেছে। হ্যাঁ, আমি তো এখানে ডিডাকটিভ হ্যাঁ, দিতে চাইনি, আমি এখানে ইন্ডাকটিভ দিতে চাইছি। না না, ইন্ডাকটিভই তো, ইন্ডাকটিভের স্ট্রেংথ আনতেছেন আপনি। আপনার স্ট্রেংথ আসতেছে কোথায়? আয়াতুল্লাহ খামেনির ব্যাপারে কি বের হয়নি, অতএব শিক্ষা নেওয়া যায় যে তাওয়াল্লা তাবাররা করা যায় ইত্তিহাদ না ভেঙে। আয়াতুল্লাহ খামেনি কি তাওয়াল্লা তাবাররার নিদর্শন হয়ে গেল? না, এরকম একটা সিঙ্গেল কেস এক্সিস্ট করে, যে কেসটা হচ্ছে আয়াতুল্লাহ খামেনি, যেখানে হচ্ছে ইত্তেহাদ না ভেঙে তাবাররা করা হয়েছে। তার মানে এক্সিস্ট করে এরকম পসিবিলিটি, যেখানে এই যে ওরকম কিন্তু বলছি, এখানে কিন্তু বলিনি আচ্ছা এই আচ্ছা, ঠিক আছে। দেখেন, এখন আমি আরেকটা জিনিস তাহলে দেখতে পেলাম, কারণ আমি তখন দেখতেছি সে প্রথমে অথরিটি নিয়ে আসছে এবং তারপর বলতেছে আয়াতুল্লাহ খামেনি করে, সেটার জোর দিয়ে দিয়ে সব কথা বলতেছে। এখন দেখা যাচ্ছে যে লেখকের ক্লেমটা একটু ডিফারেন্ট এখানে, আমরা যেহেতু লেখকের সাথে কথা বলতেছি, নাহলে আমি এটা বুঝতাম না, আর অন্যরা হয়তো আরো কম বুঝতো। সেটা হচ্ছে লেখক বলতেছে যে অবশ্যই আমরা এমন ভাবে পালন করতে পারি যাতে তাওয়াল্লা তাবারাও পালন হয়, ইত্তেহাদও না ভাঙে। অর্থাৎ সে বলতেছে যে অ্যাটলিস্ট একটা এভিডেন্স আছে, অ্যাটলিস্ট একটা এই ঘটনা যে আছে। ভাষার দুর্বলতা। হ্যাঁ, এমন ভাবেও যদি বলতাম তাহলে হচ্ছে গিয়ে এটা ক্লিয়ার হতো যে এখানে ইন্ডাকটিভ ইউজ করা হয়েছে। এই যে আর এমন অবশ্যই ভাবেও পালন করতে পারি, রাইট? আপনি যদি বলতেন অবশ্যই শব্দটার কারণে ডিডাকটিভ মনে হচ্ছে। হ্যাঁ, রাইট। তা আপনি যদি বলতেন যে এমন ভাবেও পালন করা যায় যাতে তাওয়াল্লা তাবাররাও পালন হয় আবার ইত্তেহাদও ভাঙবে না, অর্থাৎ ইত্তেহাদ মানে ঐক্য, অর্থাৎ মুসলিম ঐক্য ভাঙবে না, কিন্তু মা ফাতেমার যারা হত্যাকারী তাদের ব্যাপারেও আমরা তাদেরকে শান করব, বা তাদেরকে আমরা তাদের থেকে নিজেদের দূরত্বটা বুঝাই দেবো যে আমরা তাদের সাথে নাই। আবার মা ফাতেমার প্রতি মহব্বত সেটাও আমরা দেখাতে পারবো। আবার ঐক্য নষ্ট হবে না, ঠিক আছে? সাপও বললো লাঠিও ভাঙলো না, ঠিক আছে? এটা হচ্ছে তার একটা এভিডেন্স সে আনার চেষ্টা করছে। তার মানে কি? তার মানে যদি এখানে ও শব্দ, ও বর্ণটা থাকতো, এমন ভাবেও পালন করা যায়, তখন আমি এটা বুঝতে পারতাম, কিন্তু ওই সেন্সটা আমি পাইনি, ঠিক আছে? তো তার মানে কি, আপনার যার সাথে মানে ওই আর্গুমেন্ট ভাষার ছিল, দুর্বলতা এবং হচ্ছে কমিউনিকেশনের প্রবলেম। রাইট? মানে যে হচ্ছে যেটা এখানে লজিকের যেই দুর্বলতাটা চলে আসে লজিক প্রেজেন্ট করার সময়, ওই যেই ভাষায় বা যেই ফর্মে লজিকটা প্রেজেন্ট করতেছে, যে টার্গেট ল্যাঙ্গুয়েজে বা কিছু যে জিনিসের মাধ্যমে, সেই জিনিসটাকে হ্যান্ডেল করার দক্ষতার অভাবে ঠিকভাবে হচ্ছে গিয়ে উপস্থাপন করতে না পারা, এটা অনেক বড় একটা ফ্যাক্টর দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা পুরোটাই কমিউনিকেশন রিলেটেড প্রবলেম। আপনার যদিও ল্যাঙ্গুয়েজ যথেষ্ট ভালো, তারপর কিছু জায়গায় বানান ভুল আছে, যেমন দাঁড়ায় লিখছেন দাঁড়ায় হবে, বাট এরকম বানান ভুলগুলো ইগনোর করলেও এই যে এই জায়গাতে অবশ্যই এমন ভাবেও পালন করতে পারে, এটা যে আসেনি, এটার কারণে গোটা আর্গুমেন্টের ধরন চেঞ্জ হয়ে গেছে, ডিরেকশন ডিফারেন্ট মনে হচ্ছে। তাহলে যদি এমন ভাবেও আমরা ধরি কথাটা, তাহলে কি হয়, বোঝা যাচ্ছে যে হয়তো আগে আর্গুমেন্ট কেমন হচ্ছিল, একজন বলতেছে যে না, যারা মা ফাতেমাকে হত্যা করছে তাদের নাম ধরে তাদেরকে লানত না দিয়ে তাহলে কি আর মানে তার শাহাদাত বার্ষিকী পালন করা হয়? সম্ভবই না, অসম্ভব। তখন আপনি বলেন না না না, এমনও সম্ভব, একটা ঘটনা দেখাই, অমুক ব্যক্তি নাম হলো আয়াতুল্লাহ খামেনি, সে তো এমন ভাবে শাহাদাত বার্ষিকী পালন করে যেখানে সে কারো নাম ধরে সরাসরি লানত দেয় না, কারো নাম ধরে বললে মুসলিম ঐক্য নষ্ট হতে পারে, একটা এভিডেন্স অ্যাটলিস্ট আছে। আচ্ছা, তাহলে আপনি ওটা বলতে চেয়েছিলেন, কিন্তু আপনার টেক্সট থেকে আমরা এটা বুঝতে পারিনি। আপনার এই টেক্সট থেকে পোস্টের এই কথা, আমরা এই কথা কোন পোস্ট সেটাও আমরা বুঝিনি।
এখানে এসে আমরা আবার আরেক ঝামেলা পড়লাম। তাহলে এটা হচ্ছে আমার ওই 5 নম্বর মিস্টেকটা মেবি, মানে আপনি যে কয়টা মিস্টেক করতেছিলেন আমি হচ্ছে গিয়ে ওই কাউন্ট করে রাখতেছিলাম হিসাব করে করে, এটা আমি 5 নম্বরে নাকি 6 নম্বরে। অলরাইট, লিখে রাখলে তো খুবই ভালো, এমন আমি তো আসলে লেখার সময় পাইনি। এরপরে দেখেন, তারপর আপনি বলতেছেন ইনশাআল্লাহ আমরা এইভাবে আইয়ামে ফাতেমিয়া পালন করব। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে যে ইত্তেহাদ বা ঐক্য হলো এই লেখকের একটা গুরুত্বপূর্ণ কনসার্ন, যে জন্য মা ফাতেমা শাহাদাত বার্ষিকী সে এমন ভাবে পালন করতেছে। কেমন ভাবে? আয়াতুল্লাহ খামেনির মতো করে। আয়াতুল্লাহ খামেনি কিভাবে করছে? কারো নাম ধরে লানত না দিয়ে, সেইভাবে ইনশাআল্লাহ আমরা করব। এটা একটা নসিহতমূলক বাক্য। কিন্তু খাইছে, তাইলে হচ্ছে আমি আরেকটা মিস্টেক অ্যাড করতেছি আমার লিস্টে। বলেন। এখানে ওইরকম হয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা এইভাবেই আইয়ামে ফাতেমিয়া পালন করব। এটা দুই দিকে একসঙ্গে পয়েন্টারটা চলে যাচ্ছে, যে এক ওই যে ওই স্পেসিফিক এক্সাম্পলটা যে অমুক হচ্ছে গিয়ে মা ফাতেমার কাতিল, অমুকের উপর লানাত, এটা না বলে এটা হচ্ছে একটা পয়েন্ট। অন্য পয়েন্টটা হচ্ছে যেটা আমি অ্যাকচুয়ালি ইন্টেন্ট করতে চাইছিলাম, যে এমন ভাবে পালন করব যে তাওয়াল্লা তাবাররাতেও ছাড় দেওয়া হবে না, আবার ইত্তেহাদও না ভাঙে। সেটার একটা ইনস্ট্যান্স হতে পারে ওইরকম, যে নাম ধরে লানাত দেওয়া থেকে বিরত থাকা বা লানাত দেওয়া থেকে বিরত থাকা, বা অন্যান্য পয়েন্টও থাকতে পারে। অলরাইট, বুঝতে পারছি, ইউ আর ইন টু ডিপ। হ্যাঁ, তো এখানে তাহলে ইনশাআল্লাহ আমরা এইভাবে পালন করবো। এইভাবে মানে কোন ভাবে? তার আগের বাক্য থেকে আমরা এটা নিতে পারি। কারণ আগের বাক্যে বলা হয়েছে এমন ভাবে পালন করতে পারি যাতে তাওয়াল্লাহ তাবাররাও পালন হয় বা ইত্তেহাদও না ভাঙে। সেই এমন ভাবের একটা মাত্র এক্সাম্পল আমরা পাইছি। আর থিওরি পাইছি, থিওরি হচ্ছে তাওয়াল্লাহ তাবাররা অর্থাৎ ভালোবাসা এবং বিরোধিতা, দূরত্ব, এটা আর ঐক্য, এই জিনিসটা খেয়াল রাখা, এটা হলো আপনার মূল থিওরি। কিন্তু কোন ভাবে পালন করার যে ভাব, কোন ভাবে, সেটা শুধু একটা এক্সাম্পল আয়াতুল্লাহ খামেনি, আর এক্সাম্পল নাই। এই জন্য আমার মনে হয়েছে যে আচ্ছা, আয়াতুল্লাহ খামেনির মতো করেই আমরা করতে চাই, হয়তো সেটাই বুঝেছেন। বাট এখানে আরো অনেক ভাবে পালন করা যাবে, খামেনির মতোই করতে হবে তা না। মূলনীতি যদি ঠিক থাকে, আমরা মূলনীতি ঠিক রেখে পালন করবো, এটাই কি বুঝাতে সবচেয়ে বড় চাইছেন? সমস্যা যেটা হচ্ছে, হ্যাঁ, তার মানে হচ্ছে এই যে ব্রড যেই সেন্সটা দিতে চাইছি সেইটা একেবারেই হচ্ছে গিয়ে ফুটায় উঠাইতে পারে নাই। যে পোস্ট করছে বা যে লিখছে সে হচ্ছে যে ব্রড সেন্সে মানে ব্রড ভাবে দিতে চাইছে সেটা কনভে করতে পারে নাই, বরং জায়গায় জায়গায় একেবারে রেস্ট্রিক্টেড ভিউ আব্বু বের করে দিছে। জায়গায় জায়গায় একেবারে রেস্ট্রিক্টেড হচ্ছে গিয়ে একটা ছোট ভিউ এই পোস্টে হচ্ছে ফুটে উঠতেছে। মনে হচ্ছে লেখক খুব ছোট ভিউ থেকে এবং হচ্ছে গিয়ে খুবই নির্দিষ্ট কিছু কাজ করে আর কি ইয়ে করতে চাচ্ছে, এবং অনেক জায়গায় তো ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে হ্যাঁ, type ছোট এর। ছোট ভিউ আসলে কি? ভিউ ছোট আমরা কিভাবে বলি? যখন কমিউনিকেশন প্রপারলি হয় না, তখন আমরা বলি ছোট ভিউ। হ্যাঁ, আচ্ছা, 11টা বাজে। আপনারা টাইম দেখে ক্লাস করেন, টাইম দেখে তো ক্লাসে আসেন না। আপনাদের ক্লাসে আসতে আসতে আমি আরেকটা মিটিং শেষ করে আসছি। আচ্ছা দেখেন, তো তারপর বলা হচ্ছে আর ফিতনাবাজি শয়তান, এখানে একটা কমা হবে, বুঝছেন? শয়তান কথাটা একটা কমা হবে, তাই না? কারণ ফিতনাবাজি শয়তান মানে ফিতনাবাজ শয়তান। আমি ল্যাঙ্গুয়েজে বিস্তারিত হতে গেলে আবার যুক্তি বিষয়টা সবাই প্রথম প্রথম ধরতে পারবে না, এই জন্য আমি ল্যাঙ্গুয়েজ গুলো ধরতেইছি না। কিন্তু এই পুরো লেখাতে অনেক জায়গায় দাড়ি কমা সেমিকোলন শব্দের আগ পেজ হওয়া এগুলো জরুরি, সেটা আমি ধরছি না এখন। তো যারা ফিতনাবাজ শয়তান, যারা ইত্তেহাদ অর্থাৎ ঐক্য ধ্বংস করে বা করতে চায় তাবাররা করার নামে, তাদেরকে আল্লাহ হেদায়েত দিক, নয়তো ধ্বংস করে দিক। এটা তার একটা দোয়া, চাওয়া। এখানে আমাদের আর্গুমেন্টের কিছু নাই, রিজনিং এর কিছু নাই। আমরা যদি জিজ্ঞাসা করতে পারি যে আপনি তাদের ব্যাপারে দুইটা অপশন কেন চাইলেন, হয় আল্লাহ হেদায়েত দিক নাহলে ধ্বংস করে দিক, এই দুটো অপশন কেন চাইলেন, এটা কেন চাওয়া, ঠিক হয়েছে কি বেঠিক হয়েছে, এটা আমরা জিজ্ঞাসা করে তখন আর্গুমেন্ট শুরু করে দিতে পারি। বাট এটা ইটসেলফ আর্গুমেন্ট, এটা তার একটা মনের চাওয়া, দোয়া, ঠিক আছে? তারপর আবার যুক্তি, কেন ইরানে আইয়ামে ফাতেমিয়া পালন হয় না? তোমাদের আগে থেকে তোমাদের চেয়ে বেশি জাঁকজমক করে,
সেখানে কি ঐক্য নষ্ট হয়? আর এখানে এই শয়তানদের তাবাররা করতে হবেই এমন ভাবে যাতে ইত্তেহাদ নষ্ট হয়। আচ্ছা, করতে হবেই এমন ভাবে যাতে ইত্তেহাদ নষ্ট হয়। ঠিক আছে, এটা একটা হলো কমেন্ট, এবং তার প্রিভিয়াস যে ক্লেম গুলো, প্রিভিয়াস ক্লেমকে আরো স্ট্রং করার জন্য ইরানে কি পালন হয়, ইরানের যেভাবে পালন হয়, আয়াতুল্লাহ খামেনি কিভাবে পালন করে, দুইটাকে আমরা মোটামুটি একই ধরতে পারি। আয়াতুল্লাহ খামেনি যা পালন করতে দিবে না সেটা আসলে ইরানে পালন হবে না হয়তো। এই জন্য আবার তারপরেও ইরান, এটা একটা অ্যাজাম্পশন এবং এটা দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, আবার ইরান আনার কি দরকার? কারণ ইরানে কিভাবে পালন হয় এটা যারা গ্রহণ করবে তারা তো খামেনি কিভাবে পালন করে সেটাও গ্রহণ করবে। আর যারা খামেনি কিভাবে পালন করে সেটা যারা গ্রহণ করবে, তারা ইরানের সমাজে কিভাবে পালন হয় সেটা তাদের কাছে গুরুত্বপূর্ণই থাকবে না। কারণ তাদের কাছে খামেনি ইরানের চেয়ে বড় অর্থনীতি হয়, তাই না? আমি যেহেতু তাদেরকে চিনি, জানি এই সমাজটা সম্পর্কে যতদূর জানি, তার থেকে আমার এটা কথা। তো এই কথাটা আবার এটা অ্যাডিশনাল কথা, এটাকে হয়তো আরো স্ট্রং করার জন্য বলা হয়েছে, বাট কারোর কাছে স্ট্রং করার জন্যই এক রকমের হইতে পারে। তো এখন আমরা মোটামুটি তাহলে পুরো লেখাটাতে কি পেলাম? লেখাটাতে পেলাম অ্যাপিল টু অথরিটি। একজন অথরিটির কথা নিয়ে এসে একটা দাবি করা হচ্ছে ইমাম ফাতেমা শাহাদাতবাসীকে এমন ভাবে পালন করতে হবে যাতে মুসলিম ঐক্য নষ্ট না হয়। কিছু লোক যারা এমন ভাবে পালন করে তাদের উদ্দেশ্যই থাকে মুসলিম ঐক্য নষ্ট করা, তাদেরকে লেখক ফিতনাবাজ শয়তান বলেছে। আর আয়াতুল্লাহ খামেনির বিরোধীদেরকে তাকফিরি শয়তান গোষ্ঠী বলেছে। এরকম আর উর্দুটা তো আমি করতে পারি। তো এই হচ্ছে আমাদের একটা টেক্সট যেখানে আমরা কিছু জিনিস দেখলাম। এখন আমি স্ক্রিনশটটা অফ করে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ইন্ডাকটিভ রিজনিং। জিনিসটা দেখতে গেলে অনেক সময় খেয়ে হারিয়ে যায়। আপনাদের মনে হতে পারে যে ভাই এখানে যুক্তি কি হচ্ছে, আপনি একটা বিষয় নিয়ে আলাপ করতেছেন। ইন্ডাকটিভ রিজনিং মূলত বিষয়বস্তু নিয়ে কাজ করে, ডিডাকটিভ রিজনিং হলো স্ট্রাকচার নিয়ে কাজ করে। আপনাদের মনে আছে আমরা ডিডাকটিভ রিজনিং এ কি করেছিলাম? ওই যে হ্যাঁ, আমরা তো ফাতেমাকে ভালোবাসি কারণ ফাতেমা নবীর বংশ। তখন আমরা স্ট্রাকচার তৈরি করছি আগে, তারপর স্ট্রাকচারের ভিতরে অন্যান্য কন্টেন্ট আনছি, এনে দেখছি স্ট্রাকচারটা শক্তিশালী কিনা, স্ট্রাকচারটা যথাযথ গেট স্থাপন করে অনুপযুক্ত ব্যক্তিদেরকে ফিল্টার করে কিনা, নাকি সেখানে সে নূহ নবীকেও ঢুকতে দেবে এবং তখন নূহের পুত্রকেও ভালোবাসতে হবে। এইভাবে ডিডাকটিভ রিজনিং স্ট্রাকচার নিয়ে কাজ করে। ডিডাকটিভ রিজনিং নিয়ে কাজ করা কিন্তু খুবই সহজ, একটু বুঝলেই হয়। ইন্ডাকটিভ রিজনিং হচ্ছে আসল ভেজালের জায়গা। বেশিরভাগ মানুষ ইন্ডাকটিভ রিজনিং এ করে, কিন্তু তাদের ইমোশনটা থাকে ডিডাকটিভের মতো, সার্টেনটির ইমোশন। হ্যাঁ, 100% এটাই গ্যারান্টি, এটাই সত্য, এটাই সঠিক। সেটা আবার কেন আসে? সেটা আসে যেহেতু ধর্ম জিনিসটাই মানুষকে একটা নির্ভরতার জায়গা দিতে আসে এই জন্য। কিন্তু তাদের বোঝা উচিত, যে খেয়াল রাখা উচিত, আমরা বেশিরভাগ বিতর্ক যা করি ধর্ম জগতে বেশিরভাগ হচ্ছে ইন্ডাকটিভ রিজনিং। ইন্ডাকটিভ রিজনিং এ কখনো 100% গ্যারান্টি সত্য এটা বলা হয় না। ইন্ডাকটিভ রিজনিং হচ্ছে প্রবাবিলিটি নিয়ে কাজ করে। এখানে আমরা যদি বলি এখানে ডিডাকটিভ কোনো ফরম্যাট আমরা পাইনি, এখানে ইন্ডাকটিভ রিজনিং। যদি আমি লেখকের ভাষা ধরতেছি না, ভাষা এই কারণে ধরতেছি না, ভাষা যখন ধরবো আমরা শব্দ একেবারে, তখন খুব ইজিলি বলবো এখানে আপনি ডিডাকটিভে দিচ্ছেন, ওখানে ইন্ডাকটিভে দিচ্ছেন, ইজিলি ধরা যায়। যেহেতু লেখকের ভাষার দুর্বলতা আছে, এই জন্য আমার নির্যাসটা বোঝার চেষ্টা করছি। আর যদি হুবহু ভাষা ধরতাম তাহলে বলতাম এই এখানে আপনি ডিডাকটিভ বলছেন, কারণ আপনি তো বলেননি। এমন হওয়ার চান্স আছে যে ইন্ডাকটিভে কি এটা 90% প্রবাবিলিটি, হাই প্রবাবিলিটি, এই কথাগুলো বলতে হবে। আপনি সেটা বলেননি, আপনি বলছেন অতএব এভাবে পালন করা যায়। তখন তার মানে আপনি ডিডাকটিভ রিজনিং এ চলে গেছেন, সার্টেনটি দিচ্ছেন ডিডাকটিভ রিজনিং। তখন আবার আমরা ওটা স্ট্রাকচারে চলে যাব। ডিডাকটিভ আর্গুমেন্টের 4টা স্ট্রাকচার আছে, আপনাদেরকে একটা প্র্যাকটিস করেছিলাম। যে আমি ডিডাকটিভ আর্গুমেন্টের সেশনগুলো একেবারে মিস করছিলাম ওই যে আমার এক্সামের টাইমের কারণে। একটু দেখে নেওয়া ভালো, নাহলে আমরা আবার রিপিট করবো অবশ্য।
প্র্যাকটিস করাতে হবে আরো। ডিডাকটিভ যে চারটা, সেটা হচ্ছে ট্রু প্রেমিস, ট্রু কনক্লুশন, ট্রু প্রেমিস, ফলস কনক্লুশন, ফলস প্রেমিস, ট্রু কনক্লুশন। ও আচ্ছা, বুঝতে পারছি, ওই বাইনারি ট্রুথ টেবিল 10011100। সো ওই বাইনারি ট্রুথ টেবিল যেটা, সেটা ডিডাকটিভ আর্গুমেন্টে আছে, ইন্ডাকটিভ আর্গুমেন্টে আছে। তা আমরা যদি তখন তার ভাষাকে ধরি, যে আপনি তো বলছেন যে এটা করতে পারি, তাও দেখেন ডিডাকটিভ ধরতে পারি আমি এখানে। কি বলছে? বলছে আমরা আইয়ামে ফাতেমে অবশ্যই এমন ভাবে পালন করতে পারি যাতে তাওয়াল্লা তাবাল্লাও পালন হয়, আবার ইতিহাসও না ভাঙে। তাহলে এটা সার্টেনটি, অবশ্যই অবশ্যই শব্দটা যত সার্টেনটি দিচ্ছে। তো যদি বলতো যেভাবে পালন করাটাও পসিবল, তখন আরেকটা ব্যাপার হতো। আর যদি বলতো যেভাবে পালন করা অনেকটাই সুযোগ আছে, এভাবে বলতো, তখন মানুষের ভিতরে ন্যাচারালি ইন্ডাকটিভের সেন্সটা ডেভেলপ করতো। কিন্তু এখন কেউ যদি খোলসটা ধরে আপনার কথা, বেশিরভাগ মানুষে খোলস ধরবে এবং ভুল বুঝবে। ধরতে পারেন আপনার এলাকা যতজন পড়বে, হয়তো 2-3% মানুষ আপনি যা বুঝাতে চাচ্ছেন তা বুঝবে, আর বেশিরভাগই সেটা বিভিন্ন ভার্সন বুঝবে এবং নিজেদের ভোকাবুলারিতে ব্রেনে স্টোর করবে যে রায়ান হচ্ছে অমুকবাদী, অমুকপন্থী, এরকম কনক্লুশন স্টোর করবে। সো আমরা এখান থেকে ডিডাকটিভ ধরলাম না, ইন্ডাকটিভ ধরলাম। ইন্ডাকটিভে আমরা কি দেখলাম? সে একটা ক্লেম এনেছে এবং ক্লেমটাকে সে স্ট্রং করেছে। কিভাবে? ওই যে আয়াতুল্লাহ খামেনি বলেছেন, যাদের কাছে আয়াতুল্লাহ খামেনি অথরিটি, তখন তার দাবিটা অনেকে গ্রহণ করবে। তা না হলে যে শিয়ারা অলরেডি মা ফাতেমার শাহাদাতবার্ষিকী পালন করে, হযরত ওমরকে লানত দেয় সেখানে, তারা যদি সিম্পলি বলে যে রায়ান নামে একটা ছেলে বলতেছে যে মুসলিম ঐক্য নষ্ট হয়, এমন ভাবে কথা বলবেন না আপনারা, তারা গ্রহণ করবে না। সে যদি যুক্তিও দেয় যে আমাদের ঐক্য ধরে রাখা উচিত, মুসলমানরা ভাই ভাই, আল্লাহ বলছেন তোমরা বিভক্ত হবে না, এগুলো যুক্তি যত ভালো যুক্তি সে দিক, যেহেতু রায়ান বলছে তার কাছে গ্রহণ হচ্ছে না। ইভেন কোরআনের কথা বললো, যেহেতু রায়ানের মুখ থেকে আসতেছে, তখন অনেকের কাছে এটা গ্রহণযোগ্য হবে না, যদিও হওয়া উচিত কোরআনের কথা। এই জন্য সে বলতেছে আয়াতুল্লাহ খামেনির কথা। আয়াতুল্লাহ খামেনি শুনলে অনেক শিয়া আচ্ছা গ্রহণ করবো, কারো কেউ ইচ্ছায় স্বেচ্ছায় গ্রহণ করবে, কেউ অপছন্দ সহকারে গ্রহণ করবে, কেউ কেউ আছে বিরোধিতা করবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপিল টু অথরিটি। এটাকে কেউ কেউ ফ্যালাসি বলতে পারে, কেউ কেউ ফ্যালাসি নাও বলতে পারে। ফ্যালাসি কখন হয় সেটা আমরা ফ্যালাসি ডিসকাশনে আমরা যখন যাব তখন আমরা বলবো। ওটা একটু লং ডিসকাশন হবে। ফ্যালাসি মূলত আমাদের বিষয়বস্তু নিয়ে আরো ডিটেইলে যেতে হয়, যে খামেনি যেটা বলবে সেটা কিভাবে ট্রু হবে, হওয়ার কারণটা কি, রিজন কি, গ্রাউন্ড কি, খামেনি ট্রুথের কত কাছাকাছি, তার নিয়ারনেস কতখানি, এইগুলোর অ্যানালিসিস। এটা একটা এন্ডলেস ডিসকাশন পরিণত হতে পারে। ফাইনালি হতে পারে যে না, এটা ফ্যালাসি অফ অথরিটি। যেমন আপনি হয়তো কোন সালাফি বা এরকম কেউ যদি বলে ইবনে তাইমিয়া এটা বলেছেন, তাই ইবনে তাইমিয়ার মাজমুউল ফাতোয়াতে এটা আছে, অতএব তাই। আর আপনি বলবেন এটা অ্যাপিল টু অথরিটি, ইবনে তাইমিয়া বললেই কি সত্য হয়ে গেল? আবার একজন সুন্নি বলবে আয়াতুল্লাহ খামেনি বললেই কি হয়ে গেল? তো কার কাছে কোন অথরিটি গ্রহণযোগ্য সেটা ডিপেন্ড করে। গ্রহণযোগ্য হলে এবং সেই গ্রহণযোগ্যতাও যদি যথাযথ গ্রহণযোগ্যতা হয়, তাহলে সেটা অ্যাপিল টু অথরিটি ফ্যালাসি হয় না, সেটা গ্রহণযোগ্য অ্যাপিল টু অথরিটি হয়। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললে সেটা আমরা যদি বলি রাসূল বলছেন না, এটা ঠিক আছে, এটা অ্যাপিল টু অথরিটি ফ্যালাসি না, কিন্তু অ্যাপিল টু অথরিটি ইন্ডাকটিভ রিজনিং এটা হতে পারে। ওকে, সেকেন্ড আরেকটা জিনিস আমরা কি দেখছি, সেটা হচ্ছে স্ট্রং করা, আরো স্ট্রং করা। যেমন সে বলছে আয়াতুল্লাহ খামেনির এমন কোন ক্লিপ, ভিডিও ক্লিপে পর্যন্ত পাওয়া যায়নি যেখানে তিনি বিরোধিতা করছেন। এটা আয়াতুল্লাহ খামেনির পক্ষের লোক যারা, তারা এটা বলতে পারে কোনো আর্গুমেন্ট। কিন্তু আরো স্ট্রং হয় কখন, যখন বলা হয় তার শত্রুরা পর্যন্ত বাইর করতে পারে, তখন যুক্তিটা আরো স্ট্রং হয়। যখন অমুসলিমদের সাথে ইসলাম ভার্সেস অ্যান্টি ইসলাম আর্গুমেন্ট করি অনেক সময়, তখন কিন্তু আমরা বলি যে দেখো অমুক নাস্তিক বা অমুক খ্রিস্টান, তারা
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোষ বের করতে পারেনি। পৃথিবীর শ্রেষ্ঠ এত 100 মানবের তালিকায় অমুসলিমরা পর্যন্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্থান দিচ্ছে। মুসলিম লেখক, খ্রিস্টান লেখক, সে শ্রেষ্ঠ মানুষ হিসেবে মোহাম্মদের নাম বলছে, মহাত্মা গান্ধী এটা বলছে। এটা বলে আসলে কি করতে চায় মানুষ? এটা দ্বারা দেখাতে চায় যে এমনকি তার বিরোধী যারা, তার শত্রু যারা, তারাও পর্যন্ত, শত্রু হোক বা বিরোধী হোক বা তাকে গ্রহণ করে না, নিউট্রাল, তারাও পর্যন্ত তার নেগেটিভ কিছু বের করতে পারে নাই। তাহলে এটা কি তোমার মধ্যে আরেকটু এই সেন্সটা দেয় না যে হ্যাঁ, তাহলে সে তার দাবির উপরে সঠিক, সে রাসূল হওয়ার চান্স অনেক বেশি, সে একটা ভালো মানুষ ছিল অ্যাটলিস্ট, এটা মনে হয় না তোমাদের? কারণ তার শত্রুরা পর্যন্ত তার দোষ বের করতে পারেনি। এগুলো আর্গুমেন্টকে স্ট্রং করার জন্য দেওয়া হয়, ঠিক আছে? তো ইন্ডাকটিভ রিজনিং, আপনি যখন দেখবেন সে আসলে দুই পক্ষ একটা বিষয় নিয়ে বিতর্ক করতেছে, তখন আপনার ইন্ডাকটিভ প্রসেসে আপনি যখন চিন্তা করবেন, আপনি দেখবেন যে আচ্ছা, ফাদাকের ঘটনা ইন্টারপ্রিটেশন নিয়ে অনেকে কথা বলতেছে, কিন্তু ফাদাক বলেই কিছু ছিল না, এই কথা তো কেউ বলতেছে না। তাহলে 99% আমি শিওর, ইতিহাস আলাদাভাবে যাচাই না করেও যখন দেখতেছি পরস্পর বিপরীত দুই পক্ষ ফাদাক নিয়ে বিতর্ক করতেছে, তখন অ্যাটলিস্ট ফাদাক বলে কিছু ছিল, এটুকু শিওর হওয়া যায়। ডিডাকটিভ প্রসেসে শিওরটা, ইন্ডাকটিভ প্রসেসে শিওর, কিন্তু ইন্ডাকটিভ প্রসেসে এইটুকু শিওর 99% নিশ্চিত হওয়া, এইটুকু হয় যথেষ্ট। এটাতে ডিডাকটিভ প্রসেসের দরকার হয় না। প্রচুর হিস্ট্রি কিভাবে অ্যানালাইজ করতে হয়, আমাকে অনেকদিন থেকে জিজ্ঞাসা করছেন অনেকে, হিস্ট্রি অ্যানালাইজ কিভাবে করবেন। হিস্ট্রি অ্যানালাইসের সময় ডিডাকটিভ এরিয়া কিছু কিছু থাকবে, বেশিরভাগ হবে আপনার ইন্ডাকটিভ প্রসেস। আপনি দেখবেন এরাও বলছে, ওরাও বলছে, অমুকও বলছে, ঘটনা ঘটছে, এটা ঠিক আছে, চান্স অনেক বেশি। ইন্টারপ্রিটেশন নেই নানান কথা, তখন আপনি ওই ঘটনাটাকে নিয়ে তার উপর বেস করে আপনি নিজের একটা অবস্থান বা সে অনুযায়ী আমল আপনি করতে আগাতে পারবেন। তো ইন্ডাকটিভ রিজনিং আছে মোটামুটি ডিসকাশন এটাই হলো। স্ট্রেংথ কিভাবে আনা যায়, ভাষাগত দুর্বলতা, অডিয়েন্সকে আমরা কি রেটরিক দিচ্ছি, কনসিয়াসলি দিচ্ছি কিনা, এই সমস্ত বিষয়। এখন এসে আপনাদের কাছে একটু ছন্ন ছাড়া লাগতে পারে, কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবেন এইরকম এক এক দিন আপনারা আসবেন, এগুলো নিয়ে সেশন করবেন, নিজেরা অ্যানালাইজ করবেন, আর আমি হয়তো তখন জাস্ট কমেন্ট দিব, ঠিক আছে? তাই এরপরে আপনারা এখানে যে কমেন্ট আছে, কমেন্টে ঢোকা সম্ভব হবে না। কমেন্টের উপর কোনো কমেন্ট করতে চান কিনা আপনাদের? রাত হয়ে যাচ্ছে মনে আজকে হচ্ছে। অনেক দেরি হয়ে গেছে, তো আজকে কি কমেন্টে যাবেন? না, কমেন্টে যাব না, 11টা হয়ে গেছে, এগুলো অনেকের চিন্তা। ঠিক আছে, কমেন্টে যাব না। কমেন্টে তাহলে আপনারা আরেকদিন যান, অথবা গ্রুপ চ্যাট গুলোতে পার্সোনালি এটা নিয়ে ডিসকাস করেন। আমার মনে হয় না কমেন্টে যাওয়ার দরকার আছে। আমরা আপনার থট প্রসেসটা দেখছি, আপনি কিভাবে তাড়াহুড়ো করে অনেক কিছু লিখছেন, ভাষা অনেক জায়গায় সংকীর্ণ আছে, এটা দেখছি। আর সেখানে কমেন্ট যারা করছে তারা তো আরো তাদের অবস্থা খারাপ। আমরা ওইটা নিয়ে আলোচনা না করলেও হবে, নেক্সট আমরা অন্য কোনো টেক্সট নিয়ে আলোচনা করব। হয়তো কারণ প্রবলেমটা ধরা গেছে যে মূল টেক্সটে এমন প্রবলেম ছিল যে টার্গেট করে একটা অডিয়েন্সকে, যে অডিয়েন্স আগেই হচ্ছে এই বিষয়টায়, মানে এখানে যেই নীতিটা সাজেস্ট করা হয়েছে সেই নীতিটার বিপরীতে হচ্ছে তারা অভ্যস্ত হয়ে আসছে, নিজেদেরকে লালন পালন করে আসছে। তো এখন এখানে হচ্ছে তার বিপরীতে এইটা একটু চেঞ্জ করে অন্যভাবে আরেকটু, যেটা তাদের কাছে মনে হবে যে মূল নীতি থেকে সরে আসার মতো, তাদের মূল নীতি থেকে সরে আসার মতো, এখানে এরকম একটা পজিশনে তাদেরকে চেঞ্জ হতে বলা হয়েছে। তাও আবার এমন এমন ভাষা ব্যবহার করা হয়েছে যার কারণে তাদের শুরুতে তো ওই যে সামথিং প্লাস 2 = 4, যেখানে সামথিং এর জায়গাটা ফাঁকা, সেখানে তো একটা খটকা লাগবেই। এবং পরে হচ্ছে জায়গায় জায়গায় ভাষাটা একটু জোর জোর, এমন এমন জায়গায় একটু জোর দেওয়া হয়েছে, কিছু কিছু জায়গায় ওই যে দোয়া করার মতো সেন্টেন্স দিয়ে এমন কথা বলা হয়েছে যেটা তারা তো ধরতে পারবে যে তাদেরকেই বলা হচ্ছে তাদের আমলে। যার কারণে তারা একেবারে একদিকে ওই যে লজিকের দিক দিয়েও দেখতেছে ওই যে ইনকমপ্লিট পিকচারটা, সামথিং প্লাস 2 = 4, এটা কেমনে, তুমি কিসের ভিত্তিতে বললা যে এই সামথিং প্লাস 2 = 4, এটা তো দেখতেছে। পরে দেখতেছে যে না, আমাদের হচ্ছে এই এই অ্যাকশন গুলার এগেইনস্টে। তখন তো হচ্ছে গিয়ে মানে বোঝাই যাচ্ছে যে তাহলে হচ্ছে কমেন্টে ওয়ার যদি শুরু হয়ে যায়, তাহলে পোস্টেই যথেষ্ট কারণ ছিল এটা শুরু করার।
কমেন্টে ওয়ার তো পরে হয়েছে যা দেখছি, এবং কারোর কাছে যদি শর্টগান থাকতো গুলি হয়তো প্রয়োগ করে দিত আমার মনে হয়েছে। তো এটা ভালো, ফেসবুকের মাধ্যমে এখনো গুলি করা যায় না। এখন ইয়ে বলেন হিমেল আর অপু, আপনারা একটু বলেন যে ডিসকাশন করা হলো এ থেকে আপনাদের টেক অ্যাওয়ে কি, আজকে কি কি গ্রহণ করলে, আর আপনাদের নিজেদের ইমপ্রুভমেন্টের জন্য আপনারা নিজেরা কি সাজেস্ট করবেন নিজেদেরকে সেটা বলেন। ঘুমায় গেছে। ঘুমায় গেছে নাকি? আচ্ছা, ঘুমায় গিয়ে থাকলে অবশ্যই কিছু হয় না, ঘুমাতেও পারে, আবার অনেক সময় যে স্টুডেন্টরা এরকম আর কি ব্ল্যাঙ্ক ইয়ে দেয়, দৃষ্টি দেয় ক্লাসে, তো হ্যাঁ হয়ে তাকায় থাকে, ডাম্বফাউন্ডেড আর কি, সেরকম হয়ে থাকে। তো তাহলে এবার আয়ান আপনি বলেন তাহলে কি কি সাজেশন ইমপ্রুভমেন্টের জন্য, ওভারঅল পয়েন্ট বাই পয়েন্ট কিছু সাজেশন লেখেন এবং বলেন। পয়েন্ট বাই পয়েন্ট 7টার মতো ইয়ে করছি। আমার যেই হাত দিয়ে লিখবো সেই হাতটা একটু ব্যস্ত, এক হাত দিয়ে টাইপ করা আমার ডিফিকাল্ট। সমস্যা নাই, আপনি জাস্ট মুখে বলেন, আমাদের কথা থাকতেছে, কিন্তু সাজেশন কিছু বলেন যে টোটাল সিচুয়েশন ইমপ্রুভ করা, আমাদের যে আমরা যে হিউম্যান ফ্যাকাল্টির ব্যালেন্সের পার্সপেক্টিভ থেকে সবকিছু চর্চার দিকে যে আগাচ্ছি সবার সেটা আগে তো এই যে এটা বলতে গেলে মাদার অ্যাডভাইস, যে কি বলবো, ইমোশনালি ব্যালেন্সড স্টেটে যাওয়ার আগে কোনো কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা উচিত না। যাক, তারপর হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে পোস্ট করার আগে অ্যাটলিস্ট একবার আগাগোড়া থেকে শেষ পর্যন্ত পড়ে দেখা দরকার, যে কনটেক্সটে কিছু মিসিং হয়ে গেছে কিনা বা কনটেক্সটটা হারায় গেছে কিনা। তারপর সেকেন্ড হচ্ছে গিয়ে জায়গায় জায়গায় এই যে আমার ল্যাঙ্গুয়েজে যেখানে আমি চাইছি ইন্ডাকটিভ, অর্থাৎ একটা ফ্রি ভাবে একটা পসিবিলিটি প্রেজেন্ট করতে, সেখানে আমি ভুলভাবে ল্যাঙ্গুয়েজটা ইয়ে করে ডিডাকটিভ বা হচ্ছে গিয়ে একটা স্কোপ একেবারে লিমিটেড করে মাত্র একটা চয়েস প্রেজেন্ট করতেছি কি তাদের সামনে, মানে যেখানে ছাড় দিতে চাচ্ছি সেখানে উল্টা ভাষার ভুল ব্যবহারের কারণে টাইট ভাবে দেখা হচ্ছে কিনা, টাইট দেওয়া হয়ে যাচ্ছে কিনা। তারপর এই যে যেই গোষ্ঠীকে আমি বা যেই অডিয়েন্সকে আমি কাছে আমি একটা প্রস্তাব দিতে চাচ্ছি আমার আর্গুমেন্টের মাধ্যমে, সেই অডিয়েন্সকে আসলে আমি কিভাবে আনতে চাচ্ছি, আমি কি তাদেরকে পুল করে তাদেরকে আকৃষ্ট করে হচ্ছে গিয়ে আনতে চাচ্ছি, নাকি তাদেরকে হচ্ছে ফোর্স করে আনতে চাচ্ছি, এবং সেটা হচ্ছে কনসিস্টেন্টলি মেনটেন করা, এমন না হয়ে যায় মিশেল একটা কেমন কি বলবো ওই যে সরি এখানে আমার সারাউন্ডিংস একটা ইন্টারাপশন হয়েছে। মিশেল বিষয়টা খুব সুন্দর, আসলে অনেকে করে, স্পেশালি এই টাইপের, মানে ওই যে পুরো পোস্টে খুব গালমন্দ করে লাস্টে এসে বলে ভাই আল্লাহ আপনাকে হিদায়াত দিন, জাযাকাল্লাহ, এগুলা বলে যায়, পুরো কমেন্টে অ্যাগ্রেসিভ কেমন একটা স্ট্যান্স বা ইয়ে করা। এটা হয় ব্যক্তির নিজের ভিতরের ইনকনসিস্টেন্সি বা উদ্দেশ্য সার্বক্ষণিক মাথায় না থাকলে তখন নানান উদ্দেশ্যের কথা চলে আসতে পারে। এই তো কনসিস্টেন্সিটা ইম্পর্টেন্ট। আপনি যদি তার বিরোধিতার অ্যাটিটিউডে থাকে, কনসিস্টেন্টলি থাকা দরকার। এক জায়গায় আপনি তাকে নিয়ে দোয়া করবেন, একসাথে হাত তুলবেন, আরেক জায়গায় তার মুখোমুখি দাঁড়ায় যাচ্ছেন, তো সেটাতে আবার একই মাহফিলে একই বক্তব্য। এখন তাহলে আমি সাজেশন ওয়াইজ যে এইগুলো কিন্তু এই একটা পোস্ট, নেক্সট পোস্টে যে এই সবগুলো ত্রুটি 100% দূর হয়ে যাবে তার গ্যারান্টি নেই, তাই না? তো এগুলো হচ্ছে এমন বিষয়, আমি সেটা যুক্তিবিদ্যার চর্চাটা বলেন, ইন্ডাকটিভ রিজনিং বা অন্যান্যগুলো, যথেষ্ট সময় আমাদের প্র্যাকটিস করা দরকার, যেখানে আমরা ভুল করতে পারবো। এবং সাধারণত ভালো হয় এই প্র্যাকটিসের জায়গাগুলো কোনো শিক্ষকের কাছে বা ফ্যামিলিতে, যে জায়গায় আমি ভুল করলেও খুব বেশি ক্ষতি ঘটে যাবে না, ছোট একটা এরিয়াতে, সেরকম জায়গায় দীর্ঘদিন প্র্যাকটিস করে করে নিজের নানান বিষয় ফিক্স করে করে ইমপ্রুভ করে করে তারপর মানুষের সামনে আসা, যেন খুব বেশি প্রবলেম ক্রিয়েট হয় বা মানুষের ক্ষতি করে না ফেলে। কারণ অনেক মানুষ হয়তো হৃদয়ের ক্ষতি ঘটে গেছে ওই জায়গাতে, কারণ হয়তো ইগো বৃদ্ধি পেয়েছে, তার নফসের বিরুদ্ধে জিহাদ তার জন্য আরো কঠিন হয়ে গেল হয়তো একটা লেখা পড়ে, এগুলো ঘটতে পারে। তো এই জন্য একটা সাজেশন হচ্ছে যে ইন হাউস প্র্যাকটিস করা,
ক্লোজড কমিউনিটি, তার ভিতরে প্র্যাকটিস করা, মানুষের কাছে মানুষের ভিতর যাওয়ার আগে ইমাম কমিউনি যেটা মাদ্রাসা ছাত্রদেরকে বলেছেন যে মানুষ যখন তোমাদের কাছে আসতে শুরু করবে তখন তোমরা ফিরে গিয়ে নিজেদেরকে সংশোধন করার সুযোগ পাবে না, অর্থাৎ এখনই নিজেদেরকে সংশোধন করো এইটা। আর ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভের ক্ষেত্রে সেটা একই কথা, যে ল্যাঙ্গুয়েজের জন্য কি পদক্ষেপ নেবেন যেন প্রপার ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, শব্দচয়ন ঠিক হয়, সেটার জন্য কি পদক্ষেপ নেবেন, সেটা একটা প্র্যাকটিক্যাল কিছু করা দরকার, রেগুলার একটা কিছু। আমি আপনার কাছে তো আগেই চাইছি যে কিছু উপন্যাস বা কিছু রাইটারদেরকে সাজেস্ট করেন যাদের লেখা পড়তে পারি। আমি তো একজনেরটা পড়তাম, আপনি তো নিষেধ করছেন যে না এরকম কঠোর ভাষা হওয়া যাবে না। আচ্ছা, তাহলে লিটারেচার জন্য ঠিক আছে, আমি লিটারেচার না কিছু সাজেস্ট করবো, বাংলা লিটারেচার এটার জন্য। আর যারা পাওয়ারফুল রেটোরিশিয়ান তাদের কিছু কথাবার্তা শুনলে, সেখান থেকে কিছু কলা কৌশল শিখলে তাহলে কাজে লাগতে পারে। কেন জানি মার্টিন লুথার কিং এর নামটা মাথায় ঝলক খেলে উঠলো। আমার মনে হয় যে ইংলিশে লিখতে গেলে আপনি হয়তো বেটার লিখতে পারবেন আপনার অভ্যাসের কারণে। আমাদের বাংলায় বেশি দরকার, আবার তার বাংলার মধ্যে আবার এখন আরবি শব্দ উর্দু দিয়ে না, যে আমরা বুঝবো না বুঝে আমরা দমে যাব, যেহেতু আমাদের জ্ঞান কম, আমরা এগুলো জানি না। এই সমস্ত বিষয়ে খেয়াল রেখে লিখবেন। আর ইমোশন কন্ট্রোল, এই যে এই সমস্ত বিষয়, সেগুলোর জন্য প্র্যাকটিক্যাল কি কি পদক্ষেপ নেওয়া উচিত সেগুলো বলেন, তাহলে আসলে যুক্তিবিদ্যা ক্লাসটা বাস্তবে কিছু রিফ্লেকশন পাওয়া যাবে। আদারওয়াইজ সেটা শুধু রেকর্ডিং হয়ে গুগল ড্রাইভে পড়ে থাকবে আর কি। তো থ্যাংক ইউ, আমি তাহলে ক্লাস রেকর্ড অফ করছি। যারা ঘুমাচ্ছে তাদের ঘুমটা আল্লাহ ভালো করে দিক।